আচ্ছা, আমরা আমাদের আইসিটির যে ধারাবাহিক লাইভ ক্লাস, সেই ধারাবাহিক লাইভ ক্লাসের আজকের 9 তারিখের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির লাইভ ক্লাসের আয়োজন করতেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম বুলিয়ান বীজগণিত নিয়ে। হ্যাঁ, তোমরা জানো যে এর আগে আমরা লজিক গেটের অংশগুলো খুব ভালোভাবেই প্র্যাকটিস করছিলাম। লজিক গেট কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। লজিক গেট থেকে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন থাকবে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেটাই হোক না কেন। এই কারণে লজিক গেটের অংশগুলো অবশ্যই আমাদের ভালোভাবে শিখতে হবে এবং বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এর আগের ক্লাসে লজিক গেটের যে কোন লজিক গেটকে কীভাবে আমরা চিনব, কোন লজিক গেটের প্রতীক কোনগুলো, এই বিষয়গুলো আমরা শিখছিলাম। আজকের ক্লাসে আমরা লজিক গেট সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন সরলীকরণ। বুলিয়ান ফাংশনগুলো তোমাদের অনেকের কাছেই সরলীকরণ করার ক্ষেত্রে অনেক কঠিন মনে হয়, অনেকেই এগুলোকে সঠিকভাবে সরল করতে পারো না, বা সরল করতে গেলেও অনেক কঠিন নিয়মে তোমরা সেটাকে সরল করো। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব যে আমরা কিভাবে খুব স্বল্প নিয়মে বা খুব স্বল্প সময়ের মধ্যে কিভাবে আমরা সরলীকরণগুলোর সঠিক অ্যান্সার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে খেয়াল করব। ঠিক আছে, তো তোমরা দ্রুত আজকে লাইভ ক্লাসটাতে জয়েন হয়ে যাও, এবং তোমরা যারা অলরেডি উপস্থিত হয়ে গেছো তারা আজকের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও, এবং আমাদের আজকের লাইভ ক্লাসে সব কিছু ওকে আছে কিনা এই বিষয়ে তোমরা আমাকে একটু কনফার্ম করো। ঠিক আছে, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু খুব কাছেই, এই জন্য আমাদেরকে প্রস্তুতিগুলো খুব ভালোভাবেই নিতে হবে। এখন কিন্তু আর আগের মতো সময় নাই যে আমরা এই বিষয়গুলোকে পরবর্তীতে আবার একটা রিভিশনের মধ্যে নিয়ে আসবো, বা এখন হ্যাঁ ভাইয়া তো ক্লাস নিচ্ছে, ঠিক আছে ক্লাস নিচ্ছে তো আমার কি, আমি পরবর্তীতে দেখে নিব, বা রেকর্ডেড তো থাকতেছেই, আমি পরে অনুশীলন করবো, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেটা বাংলা হোক, সাধারণ জ্ঞান হোক, ইংলিশ হোক, বাংলা হোক, প্রতিটা ক্লাস তোমাকে ক্লাসে উপস্থিত থাকে টিচারের সাথে সংস্পর্শে এসে, বা টিচারের সাথে একটা কমিউনিকেশন করে তোমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোন বিষয়গুলো তোমার জানার আছে, এগুলো কিন্তু এখন ক্লিয়ার করে নিতে হবে। কারণ বারবারই আমি একটা কথা বলতেছি যে তোমাদের সময় কিন্তু খুবই কম, এই স্বল্প সময়ের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা কমপ্লিট করে নিতে হবে। একদিন যার যেরকম প্রস্তুতি আছে সেটা ভুলে যাও, যে আমি ভালো পড়ছি খারাপ পড়ছি সেটা ভিন্ন কথা। এই সময়টা একটু গুরুত্ব দাও, তাহলে কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে দেখা যাবে যে এতদিন যা করতে পারো না, এই কয়েকদিনের মধ্যে কিন্তু সেটা করা সম্ভব। তো এর কারণে আমাদের যে ধারাবাহিক লাইভ ক্লাসগুলো হচ্ছে, সকল বিষয়েরই লাইভ ক্লাস হচ্ছে, সেই লাইভ ক্লাসগুলোতে তোমরা অবশ্যই উপস্থিত থাকো। ঠিক আছে, তো আমি একটু দেখি যে আমাদের আজকের লাইভ ক্লাসে কী অবস্থা, কতজন জয়েন করলো। তো তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমি বারবারই আমার ক্লাসে একটা কথা বলি যে তোমরা আমার লাইভ ক্লাস করতে হলে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। যদি তোমার মনে হয় যে এই লাইভ ক্লাসটা শেয়ার করতে আমার কোনো সংকোচ আছে, বা এই লাইভ ক্লাসটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব না, তাহলে তোমাকে ক্লাসে উপস্থিত থাকা যাবে না। উইথাউট লাইভ ক্লাস শেয়ার তুমি আমার ক্লাস করতে পারবে না। তোমাকে যদি ক্লাসটা করার প্রয়োজন হয়, বা তোমার যদি মনে হয় এই ক্লাসটা করে আমি কিছু শিখতে পারবো বা উপকৃত হব, তাহলে তোমাকে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতে হবে, তারপরে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রেখে তোমরা ক্লাসে জয়েন করবা। যারা ক্লাসটা শেয়ার করতে পারবা তারাই ক্লাসে উপস্থিত থাকবা, যারা ক্লাসটা শেয়ার করতে পারবা না তাদেরকে আমি ক্লাসে উপস্থিত থাকতে নিষেধ করব, এবং আশা করতেছি যে তারা উপস্থিত থাকবে না। ঠিক আছে, তো তোমরা দ্রুত একটু জয়েন করে নাও, এবং তোমাদের ফ্রেন্ড যারা এখানে ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও। আমরা খুব তাড়াতাড়ি আমাদের আজকের ক্লাসটা শুরু করে নেব, আর আজকের ক্লাসটা শেষ হয়ে গেলেই তোমরা বুঝতে পারবা যে আসলে ফাংশন সরলীকরণ বিষয়টা আমাদের কাছে কতটা ইজি, এবং ফাংশন সরলীকরণ থেকে কিন্তু কোশ্চেন আসা যায়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা ফাংশন সরলীকরণটা শেখার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে সরলীকরণ কোশ্চেনগুলো আসে সেগুলো প্র্যাকটিস করব, তখনই বুঝতে পারবে যে সরলীকরণ অংশটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তো এই কারণে আমরা আজকে বিষয়গুলো খুবই সুন্দরভাবে শিখে নেব, যেন আমরা পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসলে সেটার অ্যান্সার করতে পারি। তো অনেকেই লাইভে জয়েন হয়ে গেছো, আমাকে একটু বলো যে তোমরা কারা কারা লাইভ ক্লাসটা শেয়ার করে দিছো অলরেডি। আচ্ছা, শেয়ার ডান, রঞ্জন কুমার রায়, অনেকেই লিখছো শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার ডান অবশ্যই করতে হবে, কারণ এটা একদম তোমাদেরকে মনে করো যে একদম ফরজ কাজ তোমাদের, যে লাইভে উপস্থিত হওয়ার সাথে সাথে তোমাদের লাইভটা অবশ্যই কী করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ততক্ষণে আরও অনেকে লাইভে জয়েন হয়ে যাবে। আমি গতদিন যে লজিক গেটের অংশটা আলোচনা করছিলাম, সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন প্রথমে আমি একটু জানার চেষ্টা করি, তোমরা আমাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করে দাও, ততক্ষণে বাকিরা চলে আসুক। যেহেতু আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আলোচনা করব, বাকিরা চলে আসলে আমরা সবাইকে নিয়ে একসাথে সেই আলোচনাটা শুরু করব। 2-1 মিনিট আমরা এর আগের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো একটু প্র্যাকটিস করে দেখি যে তোমাদের মনে আছে কিনা। তো তোমরা আমাকে বলো যে মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক লজিক গেট কয়টি?
এই কোশ্চেনটার অ্যান্সার বলো তোমরা আমাকে। মৌলিক লজিক গেট কয়টি? আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ধারাবাহিকভাবে আমি যে কোশ্চেনগুলো দিতেছি সেই কোশ্চেনগুলোর তোমরা অ্যান্সার করতে থাকো। প্রথম কোশ্চেন হলো মৌলিক লজিক গেট কয়টি এবং বলতে পারো যে কি কি, এটাও বলতে পারো, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য থাকলো যে কোন গেটের ইনপুট আউটপুট লাইন সমান। তোমরা অ্যান্সারগুলো করতে থাকো, আমি পরবর্তীতে যখন অ্যান্সারগুলো সমাধান করে দিব তখন তোমরা তোমাদের অ্যান্সারের সাথে মিলাই নিও যে কার অ্যান্সার সঠিক হলো, কার অ্যান্সার হয়নি। আর অ্যান্সার না হলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা এখানে সঠিক বিষয়গুলো শিখে নেব। তাহলে কোন গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান, এটার অ্যান্সার করবে তোমরা 2 নম্বরে। আচ্ছা, এরপরে 3 নম্বরে তোমরা যেটা অ্যান্সার করবা সেটা হচ্ছে নর গেট কোন গেটের বিপরীত। নর গেট কোন গেটের বিপরীত? এটার অ্যান্সার হয়ে গেলে তোমরা যে অ্যান্সারটা করবা সেটা হচ্ছে ন্যান্ড গেট কোন গেট দ্বারা গঠিত। ন্যান্ড গেট কোন গেট দ্বারা গঠিত? ন্যান্ড গেট কোন গেট দ্বারা গঠিত? আমাকে তোমরা এই 4টা কোশ্চেনের অ্যান্সার একটু বলে দাও। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি সমাধান করে দিয়ে আরও 2-1টা কোশ্চেন আমি দিব, সেগুলো দেওয়ার পর আমি সবার শেষে আজকের যে আমাদের আলোচনার টপিক বুলিয়ান ফাংশন সরলীকরণ, সেই বুলিয়ান ফাংশন সরলীকরণ অংশটা নিয়ে আলোচনা করব। তো যারা অ্যান্সার দেওনি তারা দ্রুত অ্যান্সার করে দাও, আমি এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিব। আর 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে তোমরা যারা এখনও অ্যান্সারগুলো দেওনি তারা অ্যান্সারগুলো দিয়ে দাও। আমি যখন সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিব সেই অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সারগুলো তোমরা একটু মিলাই নিও। আর যারা পরে লাইভে জয়েন করছো তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমি কিছুক্ষণ পরে তোমাদের শেয়ার সংখ্যা দেখবো, যদি উপস্থিতির থেকে শেয়ার সংখ্যা কম হয় তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই যতজন লাইভ ক্লাস করবে প্রতিজনকে লাইভটা শেয়ার করতে হবে। আর যদি মনে হয় যে আমি শেয়ার করতে পারবো না তাহলে তার ক্লাসে উপস্থিত থাকা যাবে না, ঠিক আছে। যদি তার মনে হয় যে আমি লাইভটা শেয়ার করতে পারবো না তাহলে তার এই ক্লাসটাতে উপস্থিত থাকা যাবে না। আপনি একজন লাইভ ক্লাস না করলে আমার কোনো সমস্যা নাই, ইভেন তোমার নিজেরই সমস্যা হবে, ঠিক আছে। এই কারণে লাইভ ক্লাস অবশ্যই শেয়ার করতে হবে। তো তোমরা দ্রুত একটু অ্যান্সার করে দাও। আচ্ছা, আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, অনেকেই অ্যান্সার করছো, আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এখন তোমরা তোমাদের অ্যান্সারের সাথে মিলাই নাও। তো মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক লজিক গেট আমরা হচ্ছে জানি 3টি, সেইগুলো কি কি? একটা আমরা বলি হচ্ছে অর, একটাকে আমরা বলি অ্যান্ড, আর একটাকে আমরা বলি হচ্ছে নট। এখানে বলছে কোন গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান, এটা হচ্ছে নট গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান। গত ক্লাসে আমরা দেখছিলাম যে নট গেটের ইনপুটের লাইনও একটা থাকে বা ইনপুটের সংখ্যাও একটা থাকে আর আউটপুটের সংখ্যাও কয়টা থাকে? একটা থাকে। আর বাকি গেটগুলোর ইনপুট 2 বা ততোধিক আর আউটপুট থাকে কয়টা? একটা। এই কারণে শুধুমাত্র নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন কি হয়? সমান হয়। এখানে বলছে নর গেট কোন গেটের বিপরীত। তো নর গেট আমরা জানি হচ্ছে অর গেটের বিপরীত, কারণ অরকে নট করলে কি পাওয়া যায়? নর পাওয়া যায়। আর নট করা মানে হচ্ছে কি? বিপরীত করা, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ন্যান্ড গেট কোন গেট দ্বারা গঠিত। ন্যান্ড গেট নট এবং অ্যান্ড গেট দ্বারা গঠিত। আমি বলছিলাম এই যে ন্যান্ড এবং নরের প্রথম এন দ্বারা বুঝবো হচ্ছে নট এবং তারপরে যেটা আছে সেটা বসাই দিবা, তাহলে নট আর অ্যান্ড মিলে যেটা গঠিত হবে সেটাই হচ্ছে ন্যান্ড গেট। এগুলো আলাদাভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই, তুমি কোশ্চেন দেখে সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সারটা নিয়ে আসতে পারবা। আবারও বলতেছি যারা গত ক্লাসে ছিল না, তোমাকে যদি বলে যে নর গেট বা ন্যান্ড গেট কোন গেট দ্বারা গঠিত, সেক্ষেত্রে নর এবং ন্যান্ডের এই এন দ্বারা বুঝবো হচ্ছে নট আর তার পাশে যেটা আছে সেটা বসাই দেবে। একইভাবে যদি নরের কথা বলে তাহলে এন দ্বারা বুঝবা নট আর তার পাশে অর আছে অর বসে দেবা, তাহলে নট আর অর মিলে কি হবে? নর হবে। আর নট আর অ্যান্ড মিলে কি হবে? ন্যান্ড হবে। তাহলে এই কোশ্চেনগুলার আমরা সঠিক অ্যান্সারগুলো জানিয়ে নিলাম। এগুলো কিন্তু খুবই হাইলাইটেড কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এখন আমি তোমাদের আরও 2-1টা কোশ্চেন দিচ্ছি, সেই 2-1টা কোশ্চেনের অ্যান্সার শেষ হয়ে গেলে আমরা আজকের যে আলোচনার বিষয় বুলিয়ান ফাংশন সরলীকরণ, সেই বুলিয়ান ফাংশন সরলীকরণ অংশে চলে যাব। তাহলে 4 পর্যন্ত দিছিলাম, এখন 5 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে সার্বজনীন গেট কি কি? সার্বজনীন গেট কি কি? ঠিক আছে, এটার অ্যান্সার করো। এরপরে এটা 5 নাম্বার গেল, এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার তোমাদেরকে দিচ্ছি হচ্ছে প্রত্যেকটি কোন গেটের
গেটের, ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে প্রতীকটি কোন গেটের, এটার অ্যান্সার দিয়ে দিবা। এরপর আছে 7 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে বলো এক্স এর মান কত? এক্স এর মান কত, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর আমাকে একটু অ্যান্সার করে দাও তোমরা। 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার এই 3টা কোশ্চেনের অ্যান্সার করে দেন। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই 3টা কোশ্চেনের অ্যান্সার বলে দাও। পাঁচ নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই 3টা কোশ্চেন অ্যান্সার বলো। আচ্ছা, অনেকেই অ্যান্সার বলে দিচ্ছ, তো অ্যান্সারগুলো দিতে থাকো, ততক্ষণে আমি ধারাবাহিকভাবে সঠিক অ্যান্সারগুলো বলে দিই। তো সার্বজনীন গেট কি কি? সার্বজনীন গেট হচ্ছে 2টা, একটাকে আমরা বলি হচ্ছে নর গেট আর একটাকে আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট। আমি বারবারই গত ক্লাসে বারবারই জোর দিচ্ছিলাম যে গেটের যে প্রতীক সেই প্রতীকগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখানে গেটের এটা যে প্রতীক, এই প্রতীকটা হচ্ছে কোন গেটের প্রতীক? এই প্রতীকটা হচ্ছে নর গেটের প্রতীক। আর শেষে এই এক্স এর মান, অর্থাৎ এই যে লজিক গেটটা দেয়া আছে, এই লজিক গেটের তোমার আউটপুটটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে যে লজিক গেটের প্রতীকটা ব্যবহার করা হয়েছে, এটা কোন লজিক গেটের প্রতীক বলো তো? অ্যান্ড গেটের প্রতীক। যেহেতু এটা অ্যান্ড গেটের প্রতীক, তার মানে এই ইনপুট দ্বয় আউটপুটে কিভাবে পাওয়া যাবে? অ্যান্ড আকারে পাওয়া যাবে। আর অ্যান্ড আকারে পাওয়া গেলে এক্স এর মান আমরা কি পাবো? এ বি পাবো। যেহেতু এটা অ্যান্ড, এ কারণে এক্স এর মান কি পাওয়া যাবে? এ বি পাওয়া যাবে। আচ্ছা, যদি আমি এভাবে দিতাম তাহলে কি পাওয়া যাইতো বলো দেখি? যদি আমি এভাবে দিতাম তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারতাম? এভাবে না দিয়ে যদি এভাবে দিতাম তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারতাম বলো? আমরা যদি এভাবে প্রতীকটাকে ব্যবহার করি তাহলে এর জন্য এক্স এর মান কি পাওয়া যাবে বলেন? আমরা যদি এভাবে প্রতীকটাকে ব্যবহার করি তাহলে এই প্রতীকের জন্য এক্স এর মান কি পাওয়া যাবে বলো? হ্যাঁ, পুরোটারই উপর কমপ্লিমেন্ট বোঝানোর জন্য তোমরা যেভাবে লিখতেছো তাতে অবশ্যই ব্র্যাকেট যুক্ত করতে হবে। হ্যাঁ, ব্র্যাকেট যদি যুক্ত না করো তাহলে শুধু সেটা বি এর উপর কমপ্লিমেন্ট বোঝাবে, কিন্তু কমপ্লিমেন্টটা কিন্তু শুধু বি এর উপর না, কমপ্লিমেন্টটা হচ্ছে এ বি এর উপর। এই কারণে ব্র্যাকেটটা দিয়ে তোমাদেরকে লিখে বুঝাইতে হবে। তো দেখো, খেয়াল করে এখানে যে গেটটা দেওয়া আছে, এই গেটটা কোন গেট? এই গেটটা হচ্ছে ন্যান্ড গেট। এর আগেরটা ছিল অ্যান্ড গেট। এই অ্যান্ডের সাথে যখন আমরা নট যুক্ত করলাম তখন সেটা কি হয়ে গেল? ন্যান্ড হয়ে গেল। আর ন্যান্ড মানে আমরা জানি সেখানে কি থাকবে? অ্যান্ড থাকবে এবং কি থাকবে? নট থাকবে। তাহলে এখানে যে আউটপুট সমীকরণটা হবে সেই আউটপুট সমীকরণে একটা অ্যান্ড সম্পর্ক থাকবে আর একটা কি থাকবে? নট সম্পর্ক থাকবে। তাহলে এ বি ইনপুটের মধ্যে যে একটা অ্যান্ড সম্পর্ক হইল আর একটা নট, আমরা জানি নট মানে কি হয়? বার বা কমপ্লিমেন্ট। এটাকে আমরা যদি প্রাইম ব্যবহার করে লিখি তাহলে সেক্ষেত্রে এভাবে লিখতে হবে। তোমরা যারা এরকম লিখছো যে এ বি বার, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে যদি দাও তাহলে সেটা শুধু বি এর উপর বোঝাবে। তোমাকে পুরোটারের উপর বোঝার জন্য অবশ্যই কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। তো এই ছিল আমাদের গত দিনের যে লজিক গেট সংশ্লিষ্ট বিষয়। এই লজিক গেট সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা আসি হচ্ছে আজকের যে বুলিয়ান বীজগণিতের অংশ, সেই বুলিয়ান বীজগণিতের অংশে আসি আমরা। বুলিয়ান ফাংশন সরলীকরণের অংশে। তো বুলিয়ান ফাংশন সরলীকরণ বোঝার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে এই বুলিয়ান উপপাদ্যগুলো তোমাদেরকে আগে বুঝে মনে রাখতে হবে। তো বুলিয়ান উপপাদ্যের উপর কিন্তু আমরা একটা ক্লাস অলরেডি করে নিছি, বুলিয়ান বীজগণিত, বুলিয়ান উপপাদ্য। এগুলা কিন্তু আমরা প্রথম যে লজিক গেটের লাইভ ক্লাস ছিল সেই লাইভ ক্লাসে আমরা শিখে নিছি। যারা এই লাইভ ক্লাসটা দেখোনি তারা অবশ্যই পেজের ভিডিও সেকশন থেকে লাইভ ক্লাসটা দেখে নিবা। তারপরও আমি এই ক্লাসটা বোঝার সুবিধার্থে এখানে পাশে আমি উপপাদ্যগুলো তোমাদের একটু নোট করে দিচ্ছি। যারা এর আগের ক্লাসে ছিল না তারা অবশ্যই নোট করে নাও। আর বুলিয়ান ফাংশন সরলীকরণের আজকের এই ক্লাসটা বোঝার জন্য তোমরা অবশ্যই পাশে কিন্তু খাতা নিয়ে বসতে হবে, কারণ আমি একটা করে এখানে বুলিয়ান ফাংশন শেখাবো, তার পাশাপাশি তোমাদেরকে একটা সমাধান করতে দিব। আর এটা সমাধান করার জন্য কিন্তু অবশ্যই খাতা লাগবে, কারণ তুমি এটা এমন বলতেছি না যে মৌলিক লজিক গেট কয়টা, তোমার মনে আছে 3টা তুমি বলে দিলা, এরকম কিন্তু আজকের ক্লাসটা না। আজকের ক্লাসটাতে তোমাকে অবশ্যই খাতায় বিষয়গুলো সমাধান করে তারপরে তোমাকে অ্যান্সারটা আমাকে জানাইতে হবে যে এই ফাংশন
ফাংশন সরল করে আমার মান এটা আসছে। এই জন্য যারা এখনও পাশে খাতা নিয়ে বসনি তারা দ্রুত খাতাটা নিয়ে টেবিলের উপর বসে পড়ো। আমরা আজকে একটা করে ফাংশন শিখবো, সাথে তোমরাও একটা করে ফাংশন আমি এখানে করাই নিব, তাহলে বোঝা যাবে যে তোমরা বিষয়গুলো প্রপারলি বুঝতে পারছো। তো আমরা আগে উপপাদ্যগুলো লিখে নেই, ততক্ষণে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। তো উপপাদ্যগুলো কীরকম, এই যে যোগের জন্য উপপাদ্য আমরা জানি a or 0 সমান a, a or 1 সমান হচ্ছে 1, a or a সমান হচ্ছে কি a, আর a or a বার সমান হচ্ছে কত 1, তাই না? পাশে জায়গা আছে, আচ্ছা লেখা যাবে a and 0 সমান কি জানি আমরা 0, a and 1 সমান আমরা জানি a and a সমান আমরা কি জানি a, আর a and a বার সমান আমরা জানি হচ্ছে 0। যারা বুঝতেছো না আমি এগুলো কি লিখতেছি তারা আজকের ক্লাসটা বোঝার জন্য এগুলো মনে রাখো। আর এরপরে ক্লাস শেষে এই যে বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান বীজগণিতের যে ক্লাসটা, এটা তুমি যে পেজে এখন লাইভ ভিডিওটা দেখতেছো এই পেজের ভিডিও সেকশনে গেলে তুমি কিন্তু সেখানে এই উপপাদ্য সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনার ক্লাসটা পেয়ে যাবা, সেখান থেকে তুমি সেটা কমপ্লিট করে নিবা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। এরপরে আমাদের আরও কিছু উপপাদ্য জানতে হবে, যেমন ডি মর্গানের উপপাদ্য জানতে হবে। এই যে ডি মর্গানের প্রথম উপপাদ্য এটা সমান আমরা লিখতে পারি এ বার অ্যান্ড বি বার। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য এটা সমান আমরা লিখতে পারি এ বার অর বি বার। এছাড়াও এক্স অর এবং এক্স নরের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা জানতে হবে। এ এক্স অর বি সমান আমরা জানি এ বার বি অর হচ্ছে এ বি বার, আর এ এক্স নর বি সমান আমরা জানি হচ্ছে এ বার বি বার অর এ বি। তো তুমি যদি বুলিয়ান ফাংশন সরলীকরণ অংশটা সহজে বুঝতে চাও এবং সঠিকভাবে অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই উপপাদ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরও কিছু প্রয়োজন হবে, তবে এগুলা মাস্ট, এগুলা তোমাকে মনে রাখতে হবে। এগুলা মনে না রাখলে তুমি কোনো ধরনের বুলিয়ান ফাংশনে সরল করতে পারবে না। আর এগুলার পাশাপাশি তোমাকে আরও কিছু শিখতে হবে। কী কী শিখতে হবে আমরা ক্লাস করতে করতে শিখে নেব। তো আসো আমরা এখন বুলিয়ান ফাংশন সরলীকরণ অংশটা খেয়াল করি। খুবই মনোযোগ সহকারে খেয়াল করে একটু বুঝতে পারলেই তোমার এই বুলিয়ান ফাংশন সরলীকরণ সংক্রান্ত যা যা সমস্যা আছে আজকের এই ক্লাসটা থেকে কিন্তু তুমি সেটা শিখে নিতে পারবা। তো বুলিয়ান ফাংশন সরল মানে কি, তোমাকে একটা জটিল ফাংশন দেয়া থাকবে, সেটাকে সিম্পলিফাই করে বা সব থেকে কম ইনপুটে আমরা সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো যে কোনো জটিল ফাংশনকে তুমি সরল করতে পারো। এখন আমি কি তোমাকে প্রতিটাই ধরে ধরে শিখাইতে পারবো? এখন যে কোনো জটিল ফাংশন যে কোনোটাই তোমাকে কোশ্চেনে দিতে আসতো, আমি তোমাকে একটা শিখাইলাম, দেখা গেল যে অন্য আরেকটা দিল, তাহলে তো তুমি সেটা আর সমাধান করতে পারবে না যদি আমি তোমাকে প্রতিটাই ধরে ধরে শিখাই। এজন্য আমি আজকের ক্লাসে কী করবো, আমি তোমাকে নিয়মটা শিখাই দেবো যে এই ধরনের যদি ফাংশন থাকে তাহলে তুমি এই নিয়মে সমাধান করবা, এই ধরনের থাকলে তুমি এই নিয়মে সমাধান করবা। তাহলে যে ধরনের তোমার কোশ্চেন আসবে তুমি তখন ওই নিয়মে সবগুলোই সমাধান করতে পারবো। বুঝতে পারছি? আজকে কিন্তু আমি তোমাদেরকে প্রতিটাই ধরে 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 সরলীকরণ শেখাবো না, আমি সরলীকরণের নিয়ম শেখাবো যে এই ধরনের সরলীকরণ থাকলে এই নিয়ম হবে, এই ধরনের থাকলে এই নিয়ম হবে। আর তুমি যদি নিয়ম শিখতে পারো তাহলে সেই নিয়মের যে কোনোভাবেই দিক না কেন তুমি নিয়মের রুলস এবং যে নিয়ম আছে বা ধারাবাহিকতা আছে সেটা অ্যাপ্লাই করে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো সেই বিষয়টা খেয়াল করো। দেখো আমরা সবগুলো সরলীকরণ আজকে শিখবো না, আমরা শুধুমাত্র কয়েকটা টাইপে সবগুলো সরলীকরণ শিখে নেওয়ার চেষ্টা করব। তো আমি আসি হচ্ছে প্রথম টাইপে। আবারও বলতেছি ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করো, তোমাদের সরলীকরণের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো টাইপ ওয়ানে তোমাদেরকে আমি বলতেছি হচ্ছে ব্র্যাকেট যুক্ত ফাংশন। টাইপ ওয়ানে বলা হচ্ছে ব্র্যাকেট যুক্ত ফাংশন। আগে বোঝার চেষ্টা করো, পরে তুলে নাও। সরলীকরণ অনেকভাবে থাকবে, তার মধ্যে যদি কোনো সরলীকরণে তোমার ফাংশনটা ব্র্যাকেট দ্বারা যুক্ত করা থাকে, যেমন মনে করো আমি এরকম একটা ফাংশন তোমাকে দিয়ে দিলাম যে এ অর বি এ অর সি, এই ফাংশনটাকে তোমাকে সরল করতে হবে বা এর যে সরলীকৃত মান সেই মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এই যে ফাংশন, এই ফাংশনের অংশগুলো কি দ্বারা যুক্ত আছে, এই ফাংশনের অংশগুলো কিন্তু ব্র্যাকেট দ্বারা যুক্ত আছে। তো যদি এরকম কোনো একটা ফাংশন দেয়া থাকে যার অংশগুলো কি দ্বারা যুক্ত থাকবে, ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে, এই রিলেটেড ফাংশনগুলো সরল করার একটাই নিয়ম। সেই নিয়মটা যদি তুমি বুঝতে পারো তাহলে যত ফাংশনেই ব্র্যাকেট দ্বারা যুক্ত করে দেয়া থাক না কেন তুমি কিন্তু সেটার সমাধান ইজিলি করে নিতে পারবা। তো এই ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশনগুলো সমাধানের নিয়ম হচ্ছে কি, দেখো আমি এখানে নিয়মটাও লিখে দিচ্ছি তোমাদের। ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশন সরলীকরণের নিয়ম হচ্ছে সেই ব্র্যাকেট অংশগুলোর মধ্যে আমরা অ্যান্ড করে দিব বা গুণ করে দিব। আর এই গুণটা অবশ্যই কার নিয়মে করতে হবে? বুলিয়ান বীজগণিতের নিয়মে করতে হবে। আবারও বলতেছি যে কারো কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা, সমস্যা হওয়ার কথা না। দেখো খেয়াল করো, আমি পরে কমেন্টগুলো দেখে নিব তোমাদের, এখন তোমরা বিষয়টা আগে বোঝার চেষ্টা করো।
ব্র্যাকেট দ্বারা যুক্ত ফাংশনগুলো সরল করার নিয়ম হচ্ছে যে অংশগুলো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে সেই অংশগুলোর মধ্যে আমরা অ্যান্ড করে দিব বা গুণ করে নিব, এবং এই অ্যান্ড বা গুণটা করতে হবে অবশ্যই বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে। এখন বুলিয়ান বীজগণিতের নিয়ম কি? বুলিয়ান বীজগণিতের নিয়ম হচ্ছে এ আর এ অ্যান্ড করলে কিন্তু বুলিয়ান বীজগণিতে এ স্কোয়ার হয় না। জেনারেল ম্যাথমেটিক্সে এ আর এ গুণ করলে আমরা কি পাই? এ স্কোয়ার পাই, কিন্তু বুলিয়ান বীজগণিতে এ আর এ অ্যান্ড করলে বা এ আর এ গুণ করলে তুমি পাবা হচ্ছে এ অ্যান্ড এ, ঠিক আছে। একইভাবে এ আর সি অ্যান্ড করলে তুমি পাবা হচ্ছে এ অ্যান্ড সি। একইভাবে বি আর এ অ্যান্ড করলে তুমি কি পাবা? বি এ। কিন্তু বিনিময় উপপাদ্যের সাহায্যে এই বি এ অংশটাকে আমরা কি লিখতে পারি? এ বি লিখতে পারি। বিনিময় উপপাদ্য কি, অনুষঙ্গ উপপাদ্য কি, এগুলো আমরা উপপাদ্য সংক্রান্ত যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু দেখে নিছি। আর এই বি আর সি অ্যান্ড করলে আমরা কি পাবো? বি সি পাবো। বুঝাতে পারছি? তাহলে আমি কি বললাম যে যে অংশগুলা ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে সেই অংশগুলো আমাদেরকে কি করতে হবে? অ্যান্ড করে দিতে হবে বা গুণ করে দিতে হবে। আর গুণের নিয়মটা অবশ্যই কিভাবে করতে হবে? বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে। এখন বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে গুণ কিভাবে করা হয়? এই এ আর এ অ্যান্ড করলে আমরা পাবো এ অ্যান্ড এ আর সি অ্যান্ড করলে আমরা পাবো এ সি, বি আর এ অ্যান্ড করে আমরা পাবো বি এ, কিন্তু সেটাকে বিনিময় উপপাদ্যের সাহায্যে আমরা এ বি আকারে লিখতে পারি। আর বি আর সি অ্যান্ড করলে আমরা পাবো হচ্ছে বি সি। এই গুণের কাজটা বা অ্যান্ডের কাজটা শেষ হয়ে গেলে তুমি যে অংশগুলো পাবা এরপরে দেখতে হবে যে এই অংশগুলোকে আমি কিভাবে আর সিম্পলিফাই করতে পারি। সেক্ষেত্রে হইতে পারে তোমার কমন যাইতে পারে বা তোমার কোনো উপপাদ্যে চলে আসতে পারে বিষয়গুলো। এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে। তবে প্রথম কাজটা হচ্ছে তোমাকে এদের মধ্যে অ্যান্ড বা গুণ করে দিতে হবে। তাহলে দেখো দেখি এখন আমি আর কি করতে পারি। তো আমি কি করতে পারি দেখো, এই এ আর এ কে আমরা এই যে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে এই এ অ্যান্ড এ কে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। যদিও তুমি এখানে এ লিখতে পারতা, আমি এটা ভাঙায় দেখার জন্য স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোমার পরীক্ষায় এত স্টেপ বাই স্টেপ করার কোনো প্রয়োজন নাই। তুমি যত দ্রুত অ্যান্সার করতে পারো তত দ্রুত তুমি এটা সরল করে ফেলবা, তবে ভুল করা যাবে না। এখানে ক্লাসে সবার বুঝার সুবিধার্থে আমি এগুলাকে স্টেপ বাই স্টেপ ভাঙায় ভাঙায় দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এই এ আর এ কে বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। পরের যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা ঠিক রেখে দিলাম, এ সি রাখলাম, এ বি রাখলাম, আর হচ্ছে বি সি রাখলাম। এই পরের লাইনের ক্ষেত্রে দেখো এই তিনটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। এই যে এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তিনটা অংশ থাকে, তাহলে কি কমন আসবে? এ কমন আসবে। এখান থেকে যদি এ কমন চলে যায় তাহলে আর কিছু নাই, তার মানে 1 থাকবে। এখান থেকে এ কমন চলে আসে তাহলে আর কি থাকতেছে? সি। এখান থেকে এ কমন চলে আসে তাহলে আর কি থাকতেছে? বি। আর অপর অংশ যেটা বিসি এটা আমরা ঠিক রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এতটুকু অংশের মান কত হবে বলো দেখি আমাকে। এখানে যে এই অংশটুকু আছে এই এতটুকু অংশের মান কি হবে বলেন? এখানে যে অংশটুকু আছে এই এতটুকু অংশের মান কি হবে বলো? 1 হবে। কেন 1 হবে এটা আমি একটু বলে দিই, যারা বুঝতে পারো না খেয়াল করো। এই যে অপারেশনটা আছে এটা অর অপারেশন। আমরা গত ক্লাসে শিখছিলাম যদি কোনো একটা অংশে অর অপারেশন থাকে আর যদি সেখানে একটা মান 1 হয় তাহলে সেখানে সম্পূর্ণ অংশ সমান মানটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এ আর এই পুরো অংশের মান কত আছে? 1। তাহলে এ আর 1 অ্যান্ড করলে কি হবে? এ হবে। আর অপর অংশ এখানে কি থাকতেছে? বিসি। তো এই লাইনটাকে কিন্তু ভাঙ্গাই আর পরবর্তীতে কোনো কিছু লেখা যায় না। তার মানে আমাদের সরলীকরণের যে অ্যান্সার সেই অ্যান্সার হচ্ছে এটাই। তুমি ততক্ষণ পর্যন্ত সরলীকরণ করবা যতক্ষণ পর্যন্ত ওই অংশটাকে আর ভাঙ্গায় কোনো কিছু লেখা যায় না। এই অংশটাকে কিন্তু ভাঙ্গায় আমরা পরবর্তী লাইনে আর কিছু লিখতে পারবো না। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কোনো একটা ফাংশন সরল করার পর সর্বশেষ যে মানটা পাওয়া যায় সেই মানটাকে বলা হয় ওই ফাংশনের সরলীকৃত মান। কি বলা হয়? সরলীকৃত মান বলা হয়। কোনো একটা ফাংশন সরল করার পর আমরা সর্বশেষ যে মানটা পাবো সেই মানটাকে বলা হয় ওই ফাংশনের সরলীকৃত মান। তাহলে দেখো এভাবে কিন্তু খুব সহজেই আমরা কোনো একটা ফাংশন যদি ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকে তাহলে তার সরলীকৃত মান বা সরলের অ্যান্সারটা কি হবে এটা কিন্তু বের করতে পারি। এই যে নিয়মটা যদি তুমি বুঝতে পারো তাহলে এখন এই ব্র্যাকেট যুক্ত যত ফাংশনেই তোমাকে দিক না কেন তুমি এই ধারাবাহিক নিয়মে কিন্তু সেটা সমাধান করে ফেলতে পারবা। এখন আমাকে তোমাকে আর ধরে ধরে শেখানোর প্রয়োজন নাই যে এই ফাংশন হলে এটা অ্যান্সার হবে, এটা হলে এটা, এটা হলে এটা, এভাবে কিন্তু আর শেখানোর প্রয়োজন নাই। আমি তোমাকে নিয়ম শিখাই দিলাম, এখন তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে যে কোনোটাই এই ক্যাটাগরিতে যেটা আসবে সেটা সমাধান করে ফেলতে পারবা। আর এটা কত দ্রুত পারবা বা কত সঠিকভাবে পারবা সেটা ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপর। ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। তো এখন ক্লাসটা বুঝছো কিনা এটা বুঝাই নেওয়ার জন্য তোমাকে আমি একটা দিচ্ছি, তোমরা আমাকে সেটা সমাধান করে দাও। ঠিক আছে। আর বাকিগুলো তোমরা নিজ
দায়িত্বে প্র্যাকটিস করে নেবে। এখন এতগুলো তো ক্লাসে প্র্যাকটিস করানো সম্ভব না, তাই না? তো আমি তোমাদেরকে একটা দিচ্ছি, আমাকে এই ফাংশনটা সরল করে দাও। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের রেজাল্টে কি হবে এটা আমাকে একটু জানাও। সবাই সমাধান করে। এখানে যে ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনের রেজাল্টটা কী হবে বলো। আমি শুরুতেই বলে দিছি যে আজকের ক্লাসে অবশ্যই তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে এবং পুরো বিষয়গুলো আমার সাথে ক্লিয়ার হয়ে নিতে হবে। আর এই ফাংশনটা তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিটের মধ্যে তোমরা এটার সরলিখিত মান কী হবে সেই মানটা তোমরা বের করো। 1 মিনিট কেন দিচ্ছি? কারণ তোমরা কিন্তু পরীক্ষায় 1 মিনিটেরও কম পাবা, তারপরেও তোমাদেরকে 1 মিনিট দিচ্ছি। এই 1 মিনিটে তোমরা এটা সরল করো, ঠিক আছে? আমাদের সময় এখন 9:25, 9:26 মধ্যে আমরা দেখি কে কে অ্যান্সারগুলো দিতে পারে। 9:26 মধ্যে দেখি কে কে অ্যান্সার দিতে পারে। আর যারা পরে জয়েন হয়েছে, লাইভ ক্লাসটা এখনও শেয়ার করেনি, তারা দ্রুত লাইভ ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বা তোমাদের টাইমলাইনে বা তোমাদের গ্রুপে যে কোনো জায়গায় শেয়ার করতে হবে। অনেকেই দেখি আমাদের গ্রুপেই শেয়ার করে দেয়। আরে ভাই, আমাদের গ্রুপ থেকেই তো আমরা ক্লাস নিচ্ছি, ওখানে কি ফর্মালিটি মেনটেন করতেছো যে আমি লাইভ ক্লাস শেয়ার করছি? এরকমটা করলে কিন্তু হবে না। আমাদের গ্রুপে তো শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের গ্রুপ থেকেই তো লাইভ ক্লাস হচ্ছে, সবার কাছে এই লাইভ ক্লাসটা যাবে। তুমি তোমার টাইমলাইনে বা অন্য কোনো গ্রুপ যেখানে আমাদের সংযুক্ততা নাই, এই সকল গ্রুপে তুমি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের গ্রুপে দেখি 10 জন 15 জন আমাদের গ্রুপেই শেয়ার দেয়। তো এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করো তোমরা, নাকি? তো এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ, অনেকে অ্যান্সার আসছে হচ্ছে বি অ্যান্সার আসছে সব থেকে বেশি। তো 26 হয়ে গেছে আমাদের অ্যান্সার অলরেডি, অনেকেই দিয়ে দিছে এবং অনেকের অ্যান্সারই সঠিক আসছে এবং অ্যান্সার হিসেবে আসছে হচ্ছে বি। তো আমরা এটা একটু সমাধান করি, সমাধান করে দেখি যে আমাদের অ্যান্সার বি আসে কিনা, ঠিক আছে? যারা বুঝতে পারোনি এর আগের অংশটা তারা খেয়াল করো, আমি আবার একটু দেখাই দিচ্ছি। বুঝতে না পারলে এখান থেকে তোমরা বুঝাই নাও। তো আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমরা একটা ক্যাটাগরি নিয়ে নিছি। এই যে দেখো, টাইপ 1 বা ক্যাটাগরি 1, এই ক্যাটাগরিতে আমরা ওই সকল ফাংশন শিখব বা সমাধান জানবো যে সকল ফাংশনের অংশগুলো কী দ্বারা যুক্ত থাকবে, ব্র্যাকেট দ্বারা। যেমন এই ফাংশনের অংশগুলো কী দ্বারা যুক্ত আছে, ব্র্যাকেট দ্বারা। আর যখনই কোনো একটা ফাংশনের অংশগুলো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে, সেই ফাংশনটা সরলীকরণ করার নিয়ম হচ্ছে তুমি এই ব্র্যাকেট অংশগুলোর মধ্যে অ্যান্ড করে নিবা বা গুণ করে নিবা। কার নিয়ম অনুসারে? বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে। তাহলে গুণ করে নাও। এ আর এ বার গুণ করলে আমরা কি পাবো? এ অ্যান্ড এ বার পাবো। এ আর বি গুণ করলে বা অ্যান্ড করলে আমরা কি পাবো? এ বি পাবো। বি আর এ বার গুণ করলে আমি সাজায় যদি লিখি তাহলে কি পাবো? এ বার বি পাবো। আর বি আর বি অ্যান্ড করলে আমি কি পাবো? বি এই পাবো। এই যে বি অ্যান্ড করলে, বি আর বি অ্যান্ড করলে হবে বি অ্যান্ড বি। আর বি অ্যান্ড বিকে আমরা উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? বি লিখতে পারি। তাহলে এখন দেখো কি হচ্ছে, এই এ অ্যান্ড এ বারের মানটা কত বলো দেখি? এই এ অ্যান্ড এ বারের মান হচ্ছে 0। আমি বলছিলাম উপপাদ্যগুলো মনে রাখতে হবে। এই যে উপপাদ্যটা খেয়াল করো, এই যে এ অ্যান্ড এ বার, এই এ অ্যান্ড এ বারের মান কত? 0। তাহলে এতটুকু অংশ সমান যদি 0 হয়, তার মানে এটা বাদ। আমাকে দেখতে হবে এখন বাকি অংশগুলো সমান কি করা যায়। তো দেখো, এখানে বাকি 3টা অংশে আমরা একটা কমন মান পাচ্ছি, সেটা কি? বি। এই যে এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে এই 3টা অংশ থেকে আমি কি কমন নিয়ে আসতে পারি? বি কমন নিয়ে আসতে পারি। এখন কমন নিলে বাকি অংশগুলো লিখতে হবে। তো বি কমন আসলে এখানে কি থাকতেছে? এ থাকতেছে। বি কমন আসলে এখানে কি থাকতেছে? এবার থাকতেছে। বি কমন আসলে এখানে কি থাকতেছে? 1 থাকতেছে। আচ্ছা বলো দেখি, এতটুকু অংশের মান কত? তোমরা নিশ্চয়ই বলতে পারছো যে এতটুকু অংশের মান হচ্ছে 1। কেন 1? কারণ এই যে আবারও অর অপারেশন আছে এবং একটা মান 1 আছে। আমি বার বলতেছি যে যদি অর অপারেশন থাকে এবং একটা মান 1 থাকে, তাহলে সেখানে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে বি আর 1 যদি আমরা অ্যান্ড করি, তাহলে বি আর 1 অ্যান্ড করলে রেজাল্ট কি হবে? বি। তাহলে এই ফাংশনের যে সরলীকৃত মান বা যে রেজাল্ট, সেটা হচ্ছে বি। তো তোমরা যারা রেজাল্ট হিসেবে বি অ্যান্সার দিছো, তাদের সবার অ্যান্সারটাই সঠিক আছে, ঠিক আছে? তো এখন আশা করতেছি সবার ক্লিয়ার। 2-1 জন বলছিল যে আবার বলেন, তো আশা করতেছি তাদেরকে আর বলতে হবে না, তারা বিষয়টা বুঝতে পারছে। আর বিষয়টা বোঝার জন্য অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিই, আরেকটা সমাধান করো দেখি। এই ফাংশনটা সরলীকরণ করলে আমরা রেজাল্টটা কি পাবো, এটা সমাধান করো।
এই ফাংশনটা সরল করলে আমাদের রেজাল্টটা কী আসবে এটা একটু সমাধান করো, সবাই চেষ্টা করো। না পারলে তো অবশ্যই আমি সমাধান করে দিব, তার আগে তুমি চেষ্টা করো, দেখো পারো কি না, আর বুঝতে পারলে অবশ্যই পারা যাবে। তাসনিম রহমাত বলছেন আরেকটা দেন। হ্যাঁ দিয়ে দিছে আরেকটা, তবে ক্লাসে তো এতগুলা আমরা প্র্যাকটিস করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো বিষয়টা শেষ করতে পারবো না আজকে। এগুলা ক্লাসে যতটুকু বোঝার জন্য প্রয়োজন দিয়ে দেওয়া হচ্ছে। আপনি আমাদের আইসিটি বস বই খুললে অথবা যে কোনো সহায়ক রাইটারের বই খুললেই এই ফাংশন রিলেটেড যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো পাবেন, সেগুলো আপনি সলভ করে নেবেন, তাহলে দেখা যাবে যে আপনি সবই পড়তেছেন। ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সারটা হয়তো একটু বলতে অসুবিধা হইতে পারে, কারণ শেষে হয়তো বার আসবে। তো বারগুলো কিন্তু কিবোর্ড দ্বারা দেয়া যায়। ঠিক আছে? এই যে তোমাদের কিবোর্ডে একটা চিহ্ন আছে এরকম প্রাইম চিহ্ন, এই প্রাইম চিহ্ন দ্বারা তুমি বারগুলো বুঝাইতে পারো। হ্যাঁ, আর যদি না বুঝাইতে পারো কোনো সমস্যা নেই, অ্যান্সার যে দিতেই হবে এমনটা না, তুমি সমাধান করো, আমার অ্যান্সারের সাথে তুমি মিলাই নিও যে তোমার অ্যান্সারটা সঠিক আছে কি না। ঠিক আছে? অথবা কিন্তু লিখেও দিতে পারো তুমি বাংলায়, কারণ শেষের যে অ্যান্সারটা আসবে, বাংলায় বলতেছি মানে ইংরেজি কম্পোজ করে, শেষের যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু লেখা যাবে। যেমন অলরেডি শায়লা আক্তার অনামিকা লিখে দিছে যে অ্যান্সারটা কী আসবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এটা সমাধান করি। দেখো, এটাই আমাদের এই টাইপের শেষ সমাধান, এরপরে আমরা এর পরের টাইপে যাব। তা যারা এখনও বুঝতে পারোনি, এইবার খেয়াল করো যে শেষ সময় বোঝা যায় কিনা। তো আমি বারবারই বলতেছি যে যে ফাংশনগুলো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে আমরা তাদের মধ্যে অ্যান্ড করে নেব বা গুণ করে নেব। তাহলে কিউ আর কিউ বার অ্যান্ড করো, তাহলে হবে কিউ অ্যান্ড কিউ বার। কিউ আর বার অ্যান্ড করলে হবে কিউ অ্যান্ড আর বার। আর কিউ বার অ্যান্ড করলে হবে কিউ বার অ্যান্ড আর বার আর কি বললাম রে, আর অ্যান্ড আর বার করলে আমরা এটা পাবো, তাই না? তো কিউ অ্যান্ড কিউ বারের মান কত হবে? 0। আর অ্যান্ড আর বারের মান কি হবে? 0 হবে। এখন বলতে পারো যে ভাইয়া কেন 0 হবে? এই যে আমরা উপপাদ্য শিখে আসছি যে এ অ্যান্ড এ বার সমান কি 0। তো এ অ্যান্ড এ বার যদি 0 হয় তাহলে কিউ অ্যান্ড কিউ বারও কি হবে? 0 হবে। আর অ্যান্ড আর বারও কি হবে? 0 হবে। তো এটাও 0 এটাও 0, তাহলে এই দুইটা বাদ, তাহলে আমাদের কি থাকতেছে? কিউ আর বার, আর একটা থাকতেছে কিউ বার আর। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমাদের অপশনে এই পর্যন্ত থাকে তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তবে এই অংশটাকে কিন্তু আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি। সেটা কীরকম দেখো, এই যে এই সূত্রটা খেয়াল করো, এখানে কি দেয়া আছে? এ এক্স অর বি। এ এক্স অর বি সমান কি দেয়া আছে এখানে? এ বার বি অর এ বি বার। তো এই যে কিউ বার আর অর কিউ আর বার, এটা সমান কি লেখা যায়? কিউ এক্স অর আর লেখা যায়। বুঝাতে পারছি বিষয়টা? এই যে এ বার বি অর এ বি বার, তাহলে কিউ বার আর অর কিউ আর বার এটা সমান লেখা যাবে কিউ এক্স অর আর। তাহলে তোমার অপশনে যদি রেজাল্ট এটা থাকে তাহলে তুমি এটা চুজ করবা, আর যদি এটা থাকে তাহলে তুমি এটা চুজ করবা। এখন তোমাকে তার আগে এই দুইটা বিষয় জানতে হবে। এখন তুমি যদি নাই জানো যে এটা সমান কিউ এক্স অর আর লেখা যায়, আর অপশনে যদি এটা না থাকে এটা থাকে, তখন কিন্তু তুমি অ্যান্সারটা ভুল করে আসবা বা মনে করবা এখানে অ্যান্সার নাই, তখন তুমি কিন্তু সেটা দাগাবা না। এই জন্য বারবারই বলতেছি এই উপপাদ্যগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। আর এই উপপাদ্যগুলো কিভাবে আসলো, কেন এরকম হইলো, এটা বোঝার জন্য এর আগে যে বুলিয়ান বীজগণিতের ক্লাসটা আছে সেটা তোমরা যারা দেখোনি তারা দেখে নিবা। তাহলে এই ব্র্যাকেট যুক্ত ফাংশনে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এর পরের টাইপে যাব। আমাকে একটু জানাও যে এই ব্র্যাকেট যুক্ত ফাংশনে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা। যদি এই অংশে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এর পরের অংশে যাব। আমি আবারও বলছি যে আমি ধরে ধরে তোমাদেরকে শিখাইতে পারবো না, আমি জাস্ট 4-5টা সরলীকরণ তোমাদেরকে শিখাবো, তার মধ্যেই তোমার সরলীকরণের যে সব অংশ সেই সব অংশ কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বাকিগুলা তোমরা নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নিবা। আমি ক্লাসে এতগুলা করাইতে পারবো না, আমি ক্লাসে নিয়ম শিখাই দেবো, বাকিগুলা তোমরা প্র্যাকটিস করে নেবা। তাহলে আমরা আসি এবার টাইপ 2। টাইপ 1 কি ছিল? ব্র্যাকেট যুক্ত ফাংশন। এখন কিছু কিছু ফাংশন থাকতে পারে যেগুলোতে ব্র্যাকেট নাই, কি আছে? কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে বুঝো তো, এই যে বার দিয়ে যে অংশটা থাকে এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এটাকে বার, কমপ্লিমেন্ট, পূরক, নট সবগুলাই বলা হয়। এটা সুইটেবল যখন যে শব্দটা হয় যে স্থানে, তখন আমরা সেই শব্দটা বলি। ঠিক আছে? এই চিহ্নটাকে কমপ্লিমেন্টও বলতে পারো, পূরকও বলতে পারো, প্রাইমও বলতে পারো, নটও বলতে পারো, বারও বলতে পারো, তোমার ইচ্ছা। তাহলে দেখো টাইপ 2 কি বলা হচ্ছে? টাইপ 2 বলা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত ফাংশন। অর্থাৎ কিছু ফাংশন আছে যেখানে শুধু অংশগুলো কি দ্বারা যুক্ত করা আছে? কমপ্লিমেন্ট দ্বারা। যেমন আমি যদি এরকম একটা ফাংশনের কথা বলি,
এই যে মনে করে এরকম একটা ফাংশন তোমাকে দিছে, দেওয়ার পর জানতে চাইছে যে এই ফাংশনের যে সরলিখিত মান, সেই সরলিখিত মানটা কত, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই ফাংশনে কি কোনো ব্র্যাকেট অংশ আছে? নাই। যদি ব্র্যাকেট অংশ থাকতো তাহলে তো আমি অ্যান্ড করে দিতাম। এই ফাংশনে আছে কোন অংশ? কমপ্লিমেন্ট অংশ। এই যে অংশগুলা, এই অংশগুলা কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত আছে। তো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকলে নিয়ম কি বলা হলো? ব্র্যাকেট অংশগুলা গুণ করবো বা অ্যান্ড করে দিবা। আর যদি অংশগুলা কি দ্বারা যুক্ত থাকে? কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত থাকে, তখন তোমাকে সেই কমপ্লিমেন্ট অংশগুলো ভাঙতে হবে। কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন সরলীকরণের নিয়ম হচ্ছে সেই কমপ্লিমেন্ট অংশগুলো তোমাদেরকে ভাঙতে হবে। আবার বলতেছি কি করতে হবে? ভাঙতে হবে। এখন কথা হচ্ছে ভাঙবো আবার কিভাবে, তাই না? হাতুর দিয়ে ভাঙবো না লাঠি দিয়ে ভাঙবো, তাই না? তো এগুলা হাতুর দিয়েও ভাঙানো যাবে না, লাঠি দিয়েও ভাঙানো যাবে না। এই যে কমপ্লিমেন্ট যেগুলাকে তুমি ভাঙবা, এগুলাকে ভাঙতে হবে ডি মর্গ্যানের সূত্র অনুসারে। এই যে এখানে দুইটা সূত্র দেয়া আছে, এই দুইটা কার সূত্র? এই দুইটা হচ্ছে বিজ্ঞানী ডি মর্গ্যানের সূত্র। তো তুমি যে কমপ্লিমেন্টগুলো ভাঙবা, সেই কমপ্লিমেন্টগুলো তোমাকে ভাঙতে হবে হচ্ছে ডি মর্গ্যানের সূত্র অনুসারে। তাহলে বিষয়টা আবারও বলতেছি, দেখো যারা বুঝো নাই। টাইপ 2তে আমরা দেখতেছি কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন। তো কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত ফাংশন সরলীকরণের সহজ নিয়ম হচ্ছে তোমার যে কমপ্লিমেন্টগুলো দেয়া আছে সেই কমপ্লিমেন্টগুলোকে তুমি ভাঙাই দিবা, ঠিক আছে। কিভাবে ভাঙবো সেটা আমরা দেখব। নিয়মটা হচ্ছে কমপ্লিমেন্টগুলো আমাকে ভাঙাইতে হবে, কিন্তু সেটা ভাঙবো কার নিয়ম অনুসারে? ডি মর্গ্যানের যে নিয়ম বা ডি মর্গ্যানের যে সূত্র আছে, সেই ডি মর্গ্যানের সূত্র অনুসারে আমরা সেটাকে ভাঙবো। এখন ডি মর্গ্যানের সূত্র অনুসারে ভাঙলে কি হয় দেখো, এখানে এটাও একটা কমপ্লিমেন্ট, এটাও একটা কমপ্লিমেন্ট। তাহলে তুমি কোন কমপ্লিমেন্টটা আগে ভাঙবা? সেক্ষেত্রে মনে রাখতে হবে সরলীকরণের সময় সবার উপরে যে কমপ্লিমেন্টটা থাকে এই কমপ্লিমেন্টটাকে আগে ভাঙতে হবে। কি বললাম? যখন কোনো একটা ফাংশনে একাধিক কমপ্লিমেন্ট থাকবে, তখন সবার উপরে যে কমপ্লিমেন্টটা থাকবে সেই কমপ্লিমেন্টটাকে আমাদেরকে আগে ভাঙতে হবে। তাহলে এই কমপ্লিমেন্টটাকে আমরা আগে ভাঙবো কার সূত্র অনুসারে? ডি মর্গ্যানের সূত্র অনুসারে। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে ডি মর্গ্যানের সূত্র কি বোঝাচ্ছে। এদিকে খেয়াল করো, ডি মর্গ্যানের সূত্রটা যদি বুঝতে পারো তাহলে এগুলো তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। তো ডি মর্গ্যানের সূত্র আমাদের কি বোঝাচ্ছে? ডি মর্গ্যানের সূত্র বলতেছে যে যদি কোনো অপারেশনের উপর কোনো কমপ্লিমেন্ট থাকে, আবার বলতেছি শুনেন, যদি কোনো অপারেশনের উপর কোনো কমপ্লিমেন্ট থাকে আর সেই কমপ্লিমেন্টটা যদি ভাঙানো হয়, তাহলে প্রতিটা অংশের উপর একটা করে আলাদা কমপ্লিমেন্ট আসবে, আর যে অপারেশনের কমপ্লিমেন্ট থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কমপ্লিমেন্টে এটা অরের অপারেশনে ছিল, এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অ্যান্ড হয়ে গেছে। এই যে কমপ্লিমেন্টটা এটা অ্যান্ডে ছিল, যখন আমি ভাঙছি তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অর হয়ে গেছে। তাহলে পুরো বিষয়টা আবারও বলতেছি, যখন কোনো একটা অপারেশনের উপর কোনো কমপ্লিমেন্ট থাকবে আর সেই কমপ্লিমেন্টটা যখন তুমি ভাঙায় দিবা, তখন সেই প্রতিটা অংশের উপর একটা করে ভিন্ন ভিন্ন কমপ্লিমেন্ট আসবে, আর যে অংশের কমপ্লিমেন্ট ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। যে এখানে কমপ্লিমেন্টটা অরের ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অ্যান্ড হয়ে গেছে। এখানে কমপ্লিমেন্ট অ্যান্ডের ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অর হয়ে গেছে। তাহলে মূল কথা হচ্ছে কমপ্লিমেন্ট ভাঙলে প্রতিটা অংশের উপর একটা করে আলাদা আলাদা কমপ্লিমেন্ট যাবে, আর যে অপারেশনের কমপ্লিমেন্ট ভাঙবো সেটা চেঞ্জ হয়ে যাবে। অর থাকলে অ্যান্ড হবে, অ্যান্ড থাকলে অর হবে। এখন খেয়াল করো, আমরা এই কমপ্লিমেন্টটা ভাঙবো, এই কমপ্লিমেন্টটা হচ্ছে এই অর অপারেশনের উপর কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্টটা এটা এই অপারেশনের উপর আছে। এখন কমপ্লিমেন্ট ভাঙলে কি হবে? প্রতিটা অংশের উপর একটা করে আলাদা আলাদা কমপ্লিমেন্ট আসবে। এই কমপ্লিমেন্টের জন্য এই পুরোটাই একটা অংশ, আর এটা হচ্ছে আর একটা অংশ। তাহলে এই কমপ্লিমেন্টটা ভাঙে, এই যে এ অর বি এর উপর একটা কমপ্লিমেন্ট আগে থেকেই ছিল, এই উপরের কমপ্লিমেন্টটা ভাঙলে কি হবে? আর একটা কমপ্লিমেন্ট আসবে। বুঝতে পারছো? কমপ্লিমেন্ট ভাঙলে কি হবে? কমপ্লিমেন্ট ভাঙলে প্রতিটা অংশের উপর একটা করে আলাদা কমপ্লিমেন্ট যাবে। তো এই কমপ্লিমেন্টের জন্য এই পুরোটাই হচ্ছে একটা অংশ, তার উপর একটা কমপ্লিমেন্ট আসলো, আর এ বি হচ্ছে একটা অংশ, এই এ বি এর উপর একটা কমপ্লিমেন্ট যাবে। আর যে অর অপারেশনটা আছে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যান্ড হয়ে যাবে। এই যে দেখো, অর অপারেশন ভাঙলে সেটা কি হয়ে যায়? অ্যান্ড হয়ে যায়। আর অ্যান্ড অপারেশন ভাঙলে সেটা কি হয়ে যায়? অর হয়ে যায়। এ পর্যন্ত বুঝছো কি বিষয়টা? কমপ্লিমেন্ট ভাঙার বিষয়টা বুঝতে পারলেই কিন্তু আমাদের পুরো বিষয়টাই আসলে ক্লিয়ার। তুমি যদি কমপ্লিমেন্ট ভাঙার বিষয়টা বুঝতে পারো তাহলে পুরো বিষয়টাই আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এই কমপ্লিমেন্টটা ভাঙলে এই যে একটা অংশ, এই অংশের উপর আমরা একটা কমপ্লিমেন্ট পাইছি, আর এই যে এ বি একটা অংশ, এ বি এর উপর আমরা একটা কমপ্লিমেন্ট পাইছি, আর যে অর অপারেশন ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অ্যান্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে তো ডাবল কমপ্লিমেন্ট আছে, আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট তুলে দিলে যা আছে তাই হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? এ অর বি।
এখানে আবার কমপ্লিমেন্ট আছে, তাহলে আমাকে আবার ভাঙতে হবে। এখানে কেন ভাঙলাম না, কারণ এখানে দুইটা আছে, দুইটা আমরা তুলে দিতে পারি, বা দুইটা কমপ্লিমেন্ট থাকলে যে মানটা আছে সেই মানটাই লেখা যায়। অ্যান্ডের জায়গায় অ্যান্ড থাকলো, এখানে আবার একটা কমপ্লিমেন্ট পাইছি, এখন এই কমপ্লিমেন্টটা ভাঙতে হবে। তাহলে এই কমপ্লিমেন্টটা ভাঙলে এই যে এর উপরে একটা কমপ্লিমেন্ট আসবে, বির উপরে একটা কমপ্লিমেন্ট যাবে, যে অ্যান্ড আছে সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে অর হয়ে যাবে। আমরা জানি কমপ্লিমেন্ট ভাঙলে যে অপারেশনের কমপ্লিমেন্ট থাকে সেটা চেঞ্জ হয়। এখানে অর ছিল অ্যান্ড হয়ে গেছে, এখানে অ্যান্ডের কমপ্লিমেন্ট ছিল সেটা কি হয়ে গেছে, অর হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু আবার যে আমাদের টাইপ 1 বা পূর্বের নিয়ম, সেই নিয়মে চলে আসে। এই যে অংশগুলো আবার কি দ্বারা যুক্ত আছে, ব্র্যাকেট দ্বারা। তো যখনই অংশগুলো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকবে আমরা তাদের মধ্যে কি করে দেবো, অ্যান্ড বা গুণ করে দেবো। তো গুণ করে দাও, এ আর এ বার অ্যান্ড করলে কি হবে, এ অ্যান্ড এ বার, এ আর বি বার গুণ করলে কি হবে, এ বি বার, বি আর এ বার অ্যান্ড করলে কি হবে, এ বার বি, বি আর বি বার অ্যান্ড করলে হবে কি, বি অ্যান্ড বি বার। তো এ অ্যান্ড এ বারের মান কত বলো দেখি, 0, বি অ্যান্ড বি বারের মান কত, 0। তাহলে থাকতেছে আমাদের শুধু এই অংশটা। তো তোমাদের অপশনে যদি এটা থাকে তাহলে সেটাই হবে তোমাদের অ্যান্সার, আর যদি এটা না থাকে তাহলে এটা সমান আমরা আবার আগের মতো কি লিখতে পারি, এ এক্স অর বি লিখতে পারি। এই যে এখানে দেখো এ এক্স অর বি সমান এ বার বি অর এ বি বার, তাহলে এই যে এ বার বি অর এ বি বার এটা সমান কি লেখা যাবে, এ এক্স অর বি লেখা যাবে। তোমরা অনেকেই আগেই অ্যান্সার দিয়ে দিছো এ এক্স অর বি। তো যারা বুঝতে পারছো তাদেরকে ধন্যবাদ, অনেকেই আগেই অ্যান্সার দিছো। তবে যারা আগে বুঝোনি এখন পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যারা আগে বুঝোনি এখন তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। যারা আগে বুঝোনি এখন পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে বলো। বুঝতে পারলে আমি একটা সমাধান করতে দিব, এরপরে আমরা পরের যে নিয়ম আছে সেই পরের নিয়মে চলে যাব। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলে ভালো, আমাদের চেষ্টা থাকবে যে তোমাদের পুরো বিষয়গুলো ক্লিয়ার করে দেয়। আর যদি সেটা ক্লিয়ার হইতে পারো তাহলে অবশ্যই এটা একটা খুশির খবর, তাই না? তো তোমরা আমাকে একটা সমাধান করে দাও, কোনটা সমাধান করে দেবো আমি একটু দেখি তোমাদেরকে কোনটা দিয়ে দেওয়া যায়। আচ্ছা, তোমরা আমাকে এবার সমাধান করে দাও, এই যে এটা সমাধান করে দাও। এবার অর বি বার কমপ্লিমেন্ট, এরপরে হচ্ছে অর এ বি কমপ্লিমেন্ট, আর এই পুরোটার উপর আবার কমপ্লিমেন্ট। এই যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনটার সরলীকৃত মান কত হবে বলো। যে ফাংশনটা, এই ফাংশনটার সরলীকৃত মান কি হবে বলেন। এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা সরলীকৃত মান কি হবে বলো। 1 মিনিট সময়, এখন সময় কত 41, 42, 9টা 42-এর মধ্যে তোমাদেরকে অ্যান্সারগুলো প্লেস করে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমাদের আইসিটির যে আমাদের পেইড কোর্স চলতেছে সেটার আরেকটা সম্পূর্ণ নতুন ব্যাচের ভর্তি নেওয়া হচ্ছে এবং সেটার ক্লাস শুরু হবে আগামীকাল 10 তারিখ থেকে। তো তোমরা যদি কেউ চাও যে আমাদের আইসিটির বিষয়গুলো আরেকটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে বা শিট বই এগুলোর যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে কিন্তু তোমরা সেই কোর্সটাতে জয়েন করতে পারো। ওই কোর্সটাও আসলে টোটালি ফ্রি, তোমরা যেমন এটাও ফ্রি ওপেন প্ল্যাটফর্মে করতেছো, ওই কোর্সটাও আসলে ফ্রি। ওখানে যে 500 টাকা পেমেন্ট নেওয়া হচ্ছে সেটা কিন্তু ক্লাসের জন্য নেওয়া হচ্ছে না, সেটার জন্য কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে, যেমন আইসিটি বস বইটা দিয়ে দেওয়া হচ্ছে যেটার মার্কেট প্রাইস প্রায় 100 টাকা এবং এর সাথে কুরিয়ার চার্জ আছে, শিট দেওয়া হচ্ছে এবং টি শার্ট দেওয়া হচ্ছে, আর এই সবগুলোর কুরিয়ার করার জন্য যে চার্জ সেই চার্জ এগুলোই কিন্তু নেওয়া হচ্ছে ওই 500 টাকার মধ্যে। ওখানে যে ক্লাসের জন্য আলাদা কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে তা না। কিন্তু তাহলে বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি ওই ব্যাচটা আলাদা করতেছেন কেন? ওই ব্যাচটা আলাদা করার কিছু নির্দিষ্ট কারণ আছে, কারণ ওখানে আমি কিছু অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে আলাদাভাবে নার্সিং করতে চাচ্ছি, বা আমি আসলে নিজেই বুঝতে চাচ্ছি যে আমি কোন স্টুডেন্টগুলোকে পড়াচ্ছি বা কে কে আমার কাছ থেকে উপকৃত হচ্ছে। এখানে লাইভে তো সবাইকে সব দিন পাওয়া যায় না, বা লাইভে এই বিষয়গুলো মনিটরিং করা ওপেন প্ল্যাটফর্মে আসলে কঠিন, কারণ কেউ হয়তো 5 মিনিট পরে লাইভ থেকে চলে যাচ্ছে, কেউ আধা ঘন্টা পরে আসে লাইভে জয়েন করতেছে, কেউ 2 দিন ক্লাস করার পর আর করতেছে না। তখন তো আমি তাকে আর বলতে পারবো না নিজে আগ বাড়ায়, বা নিজে মেসেজ দিয়ে বলতে পারবো না যে তুমি কেন ক্লাস করতেছো না, বা তুমি কেন আধা ঘন্টা পরে আসলা, আজকের ক্লাসটা কেন করো নাই, ক্লাসের মাঝখানে কেন চলে গেলা, এগুলার কিন্তু জবাবদিহি আর সেখানে থাকে না। এই কারণেই পেইড ব্যাচটা ওপেন করা হয়েছে, যেন তাদের সাথে আমার একটা জবাবদিহিতা থাকে। যদি আমি ক্লাস নিতে না পারি তারা কিন্তু আমাকে
আমাকে বলে যে ভাই আজকে ক্লাস নিলেন না, বা এটা আবার যখন তারা যুক্ত হইতে পারে না তাদেরকে নোটিশ করা হয় কেন তারা যুক্ত হইতে পারলো না, এবং পুরো বিষয়গুলো কিন্তু পার্সন টু পার্সন জাস্টিফাই করা হয় যে সবাই বুঝতে পারলো কিনা। এই কারণেই আসলে ওই ব্যাচটা আলাদা করে নেওয়া হয়েছে। এখন তোমরা যদি মনে করো যে আমাদের এরকম কোনো তত্ত্বাবধান বা কোনো সুযোগ সুবিধার মধ্যে থাকতে হবে তাহলে জয়েন করতে পারো। এমন ভাবিও না যে ভাইয়া ওটা থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে বা ওটার জন্য পেমেন্ট নিচ্ছে, আমাদেরকে হয়তো আলাদাভাবে ট্রিট করতেছে, সেরকমটা না। আমি আবারও বলতেছি ওখানেও ফ্রি পড়ানো হবে, কিন্তু আমি নিজে জানতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে আমি কতজন স্টুডেন্টকে ভালোভাবে শিখাইতে পারতেছি বা কতজন স্টুডেন্ট আমার কাছ থেকে উপকৃত হচ্ছে। ঠিক আছে, ওপেন প্ল্যাটফর্মে এটা বোঝাটা অনেকটাই কঠিন, যেটা আমি তোমাদেরকে বলে দিছি আর কি। তো যারা ভর্তি হইতে চাও তারা ক্লাস শেষে আমার সাথে বা এই পেজে তোমরা মেসেজ করলে, যারা এই পেজের মডারেটররা আছে তারা তোমাদেরকে এই কোর্সের বিষয়ে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, আগামীকাল থেকে ক্লাস শুরু, আগামীকালের মধ্যে ভর্তি হইতে হবে। তো তোমরা অনেকেই বলছো যে এটার অ্যান্সার আসবে হচ্ছে 0, তো আমরা দেখব যে এটার অ্যান্সার 0 আসে কি না। তো আমরা এটাকে সমাধান করি। অনেকেই অ্যান্সার দিছো বলছো যে 0, তো আমরা একটু দেখি যে এটার অ্যান্সার 0 আসে কিনা। তো এইটা হচ্ছে টাইপ 2-তে আসছে। টাইপগুলো কিন্তু মনে রাখতে হবে এবং ওই টাইপের নিয়মটা মনে রাখতে হবে। তো টাইপ 2-তে কি বলা হয়েছে যে ফাংশনগুলো কী দ্বারা যুক্ত থাকবে? কমপ্লিমেন্ট দ্বারা। আর যখনই কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত থাকবে তখন সেগুলোকে ভাঙাই দেব। কার নিয়ম অনুসারে ভাঙাবো? ডি মর্গানের নিয়ম অনুসারে। ডি মর্গানের নিয়ম কি বলে? যে কমপ্লিমেন্টটা ভাঙবা সেটা প্রতিটা অংশের উপর আলাদা আলাদাভাবে চলে যাবে, আর যে অপারেশনের ভাঙবা সেই অপারেশনটা চেঞ্জ হবে। অর থাকলে অ্যান্ড হবে, অ্যান্ড থাকলে অর হবে। তো আমি কোনটাকে ভাঙবো? নিচে একটা আছে, উপরে একটা। আমি বলছি সরলীকরণের ক্ষেত্রে সবার উপরের কমপ্লিমেন্ট থেকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে এই যে উপরে কমপ্লিমেন্টটা আছে সেই উপরের কমপ্লিমেন্টটা আগে আমরা ভাঙবো। তাহলে উপরের কমপ্লিমেন্ট ভাঙলে কি হবে? প্রতিটা অংশের উপরে একটা করে আলাদা কমপ্লিমেন্ট আসবে। তাহলে এই উপরের কমপ্লিমেন্টের জন্য এটা একটা অংশ, এটা আর একটা অংশ। তাহলে এই যে অংশটা আছে এই অংশের উপর এই কমপ্লিমেন্টটা ভাঙলে আরেকটা অংশ হবে। এখানে যে অংশটা আছে এই অংশের উপর উপরের কমপ্লিমেন্টটা ভাঙলে আরেকটা কমপ্লিমেন্ট আসবে। আর যে অপারেশনের কমপ্লিমেন্ট ভাঙছি সেটা চেঞ্জ হবে। এই যে কমপ্লিমেন্ট ভাঙছি সেটা কোন অপারেশনের? অরের। আর অর চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যান্ড হয়ে যাবে। দেখো এদিকেও ডাবল কমপ্লিমেন্ট আছে, এদিকেও ডাবল কমপ্লিমেন্ট আছে। তাহলে ডাবল কমপ্লিমেন্ট থাকলে আমরা সেটা তুলে দিতে পারি, বা ডাবল কমপ্লিমেন্ট থাকলে যে মানটা থাকে সেই মানটাই লেখা যায়। আর যদি সিঙ্গেল কমপ্লিমেন্ট থাকতো তাহলে তখন আমাকে সেই কমপ্লিমেন্টটা আবার ভাঙাইতে হইতো, যেমনটা আমরা এর আগে সরলীকরণে দেখছি। তো এই জায়গায় আসে আমরা কিন্তু আবার আমাদের শুরুর যে নিয়ম ছিল ব্র্যাকেট থাকলে কি হয় সেই শুরুর নিয়মে কিন্তু আমরা চলে আসলাম। অর্থাৎ আমরা এখন কি করে দিব? ব্র্যাকেট অংশের মধ্যে অ্যান্ড করে দিব। তাহলে এবার দ্বারা এই অংশটাকে অ্যান্ড করে দাও, তাহলে পাবো এবার এ বি। এই যে বি বার দ্বারা এটাকে অ্যান্ড করে দাও, তো আমি একটু সাজাই লিখতেছি এ বি বি বার। যেখানে বি বি বারের মান কত? 0। এবার আর এর মান কত? 0। যেহেতু এবার এর মান 0 তার মানে এই পুরো অংশটাই 0। বি বি বারের মান যেহেতু 0 তার মানে এই পুরো অংশটাই 0। আর 0-র সাথে 0 অর করলে রেজাল্ট কি হবে? 0। তাহলে এই ফাংশনের যে সরলীকৃত রেজাল্ট সেই রেজাল্টটা হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা বোঝার মাধ্যমে বাকি যে এই রিলেটেড যতগুলো আছে সবগুলাই কিন্তু সমাধান করতে পারতেছি। এখন তুমি আমি কমপ্লিমেন্ট দ্বারা যাই দেই না কেন তুমি কিন্তু আমাদের যে নিয়ম জানা আছে সেই নিয়মে সেটা সমাধান করে দিতে পারবে। তো এই টাইপ 2টা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এমদাদুল হক বলছো লিঙ্কের কোনো কিছু নাই। তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে এই পেজে অথবা আমার যে আইডি আছে সেই আইডিতে মেসেজ করলে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানাই দেওয়া হবে। ঠিক আছে, তুমি যে পেজে লাইভ দেখতেছো এই পেজে মেসেজ করতে পারো। তাহলে এটার ক্যাটাগরিতে তোমরা বুঝতে পারছো কিনা বলো। এটা যদি বোঝা হয়ে যায় তাহলে আমরা এর পরেরটাতে যাব। উমেশ সুমাইয়া বলছে কিভাবে যোগাযোগ করব? আমি তো বারবারই বলতেছি রে, পেইড ব্যাচে যারা ভর্তি হইতে চাও তারা এখন যে পেজটা থেকে তোমরা লাইভ দেখতেছো সেই পেজের মেসেজ সেকশনে গিয়ে সেখানে মেসেজ করতে পারো যে ভাই আমি পেইড ব্যাচে ভর্তি হইতে চাই, কি করব? অথবা গ্রুপে আমার আইডি আছে সেই আইডিতে তোমরা আমাকে মেসেজ করতে পারো, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশন তোমাদেরকে সেখানে দিয়ে দেয়া হবে। ঠিক আছে। আরিফুল ইসলাম বলছো আরেকটা দেন। আরেকটা দিতে পারতেছি না। আরেকটার জন্য তোমরা আইসিটি বস বইয়ের যে প্র্যাকটিস অংশ আছে ফাংশন সরলীকরণের সেই প্র্যাকটিস অংশে গেলে এরকম 30 থেকে 40টা ফাংশন সরলীকরণ পাবা গুরুত্বপূর্ণ, সেখান থেকে তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিবা। এখন আমরা আসি হচ্ছে টাইপ 3-তে, কারণ এগুলো দিলে তো অনেক দেয়া যায়, ক্লাস তো অনেক লং হয়ে যাবে তখন, তাই না? আচ্ছা, টাইপ 1 কী ছিল বলো দেখি? টাইপগুলো মনে আছে তোমাদের? আমাকে বলো যে টাইপ 1টা কী ছিল, অর্থাৎ টাইপ 1-এর নিয়মটা আমরা কখন অ্যাপ্লাই করব আমাকে একটু বলো দেখি। আচ্ছা,
টাইপ 1 টাইপ 3টা দেখো, তাহলে এর আগের সকল আলোচনা এখানে চলে আসবে। টাইপ 3টা দেখো, যারা বুঝতে পারো নাই বা বলতেছো যে আমাকে আরও একটা সমাধান করতে দেন, তারা টাইপ 3টা দেখো। টাইপ 3-র মধ্যে আগের সব আলোচনায় চলে আসবে। তো আমাকে একটু বলো যে টাইপ 1 আমি কি বলছিলাম, বা কোন ধরনের রূপান্তরগুলোতে আমরা টাইপ 1-এর নিয়মটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ব্র্যাকেট থাকলে। আর টাইপ 2টা আমরা কখন অ্যাপ্লাই করব? টাইপ 1 বলছো ব্র্যাকেট থাকলে আমরা অ্যাপ্লাই করব, আর টাইপ 2টা কখন অ্যাপ্লাই করব আমরা? টাইপ 2টা কখন অ্যাপ্লাই করব? টাইপ 2টা বলছো হচ্ছে কমপ্লিমেন্ট থাকলে। তাহলে যখন শুধু ব্র্যাকেট থাকবে তখন টাইপ 1-এর নিয়ম অর্থাৎ গুণ করে দিতে হবে, আর যখন শুধু কমপ্লিমেন্ট থাকবে তখন হচ্ছে কমপ্লিমেন্টের নিয়ম বা টাইপ 2-এর নিয়ম কমপ্লিমেন্ট ভাঙতে হবে। কিন্তু কিছু কিছু ফাংশন তুমি পাবা যে ফাংশনগুলোতে তোমার একই সাথে ব্র্যাকেট অংশও আছে, আবার একই সাথে কমপ্লিমেন্ট অংশও আছে। বিষয়টা বুঝতে পারছো? একটা ফাংশন থাকতে পারে শুধু ব্র্যাকেট দ্বারা, সেক্ষেত্রে সরাসরি অ্যান্ড করে দিবা। একটা ফাংশন থাকতে পারে শুধু কমপ্লিমেন্ট দ্বারা, সেক্ষেত্রে তুমি কমপ্লিমেন্ট ভাঙায় নিয়ে সমাধান করবা। কিছু ফাংশন থাকতে পারে যেখানে ব্র্যাকেটও আছে কমপ্লিমেন্টও আছে। তো যখন ব্র্যাকেট এবং কমপ্লিমেন্ট আচ্ছা, তোমরা কি লাইভটা ঠিকভাবে দেখতে পারছো নাকি ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কি? আমার এখানে একটু আটকে গেছিল, তোমাদের কি ঠিক আছে? আমাকে একটু বলো দেখি, আমার এখানে ভিডিওটা একটু আটকে গেছিল, তোমরা কি ভিডিওটা ঠিকভাবে দেখতে পারতেছো কি না আমাকে একটু বলো। আচ্ছা, ক্লিয়ার আছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে দেখো আমি বলতেছি কিছু ফাংশন আছে শুধু ব্র্যাকেট, কিছু ফাংশন আছে শুধু কমপ্লিমেন্ট, আবার কিছু আছে যেখানে একই সাথে ব্র্যাকেটও থাকবে কমপ্লিমেন্টও থাকবে। তো যখন কোনো একটা ফাংশনে একই সাথে ব্র্যাকেট অংশও থাকবে কমপ্লিমেন্ট অংশও থাকবে, সেক্ষেত্রে মনে রাখবা যে তুমি কমপ্লিমেন্ট অংশের কাজটা আগে করে নিবা। এতে তোমার ফাংশনটা অনেক 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 দ্রুত সমাধান হয়ে যাবে। তুমি যদি ব্র্যাকেটের কাজটা আগে করো তাহলে কিন্তু প্রসেসটা অনেক লং হয়ে যাবে। এক্ষেত্রে যে সমাধান হবে না তা না, সমাধান হবে কিন্তু প্রসেসটা অনেক লং হয়ে যাবে। কিন্তু তুমি যদি কমপ্লিমেন্টের কাজটা আগে করে নাও তাহলে তোমার প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। আর কমপ্লিমেন্টের কাজ মানে আমরা তো টাইপ 2তেই শিখে আসলাম, কমপ্লিমেন্টের কাজ আগে করব মানে কি কমপ্লিমেন্ট অংশটাকে আমরা ভাঙাই দিব। তো এই ধরনের যদি আমরা একটা সমাধান দেখি, মনে করে এরকম দিয়ে আছে এ অর বি নাকি এ বার অর বি। আচ্ছা, এ বার অর বি, হ্যাঁ এ বার অর বি। তো এই ফাংশনে দেখো এতটুকু অংশ কি দ্বারা? ব্র্যাকেট দ্বারা। আর এই এতটুকু অংশ কি দ্বারা? কমপ্লিমেন্ট দ্বারা। তাহলে এখানে ব্র্যাকেটও আছে কমপ্লিমেন্টও আছে। আমরা কি বললাম যে যখন ব্র্যাকেটও থাকবে কোনো একটা ফাংশনে কমপ্লিমেন্টও থাকবে, তখন যে অংশটা কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত আছে তোমাকে সেই অংশটাকে আগে সমাধান করতে হবে। এমন না যে আমি এই দুইটার মধ্যে আগে কি করে দিব, অ্যান্ড করে দিব। অ্যান্ড করে দিলে হবে, কিন্তু সেক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু লং হয়ে যাবে। তাহলে কোনটা আগে করবেন? ব্র্যাকেট অংশের কাজ, আর কমপ্লিমেন্ট অংশের কাজ। আর কমপ্লিমেন্ট থাকলে সেটা কি করতে হবে? ভাঙাই দিতে হবে। তাহলে এটাকে ভাঙাই দাও, এটাকে ভাঙাই দিলে কি হবে? এ বার অর বি বার হবে, তাই না? এই যে কমপ্লিমেন্ট ভাঙালে প্রতিটা অংশের উপর একটা করে আলাদা কমপ্লিমেন্ট আসবে, আর যে অপারেশনে কমপ্লিমেন্ট ভাঙবো সেটা চেঞ্জ হবে। এই যে অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট ভাঙছি সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অর হয়ে গেছে। আর পাশের যে অংশটা দেওয়া ছিল সেটা আমরা সমাধান। এই যে দেখো এই এক লাইনকে তুমি যদি টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারো তাহলে তারপরে তুমি একটা ইজি সমাধানে চলে আসবে। এই যে ব্র্যাকেট চলে আসছে, আর ব্র্যাকেট আসলে কি আর কোনো কিছু করার প্রয়োজন আছে? ব্র্যাকেট থাকলে তুমি অ্যান্ড করবা, আর অ্যান্ড করলেই কিন্তু তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের সবথেকে সহজ নিয়ম, যে ব্র্যাকেট আর যদি কমপ্লিমেন্ট একই সাথে থাকে তাহলে আমরা সেখানে কার কাজটা আগে করব? আমরা সেখানে কমপ্লিমেন্ট যে অংশটা আছে সেই কমপ্লিমেন্ট অংশটার কাজটা আমরা আগে করব। এর ফলে আমরা একটা সহজ সমাধানে চলে আসব। সহজ সমাধানে আমরা ইজিলি অ্যান্সারটা নিয়ে আসতে পারবো। তো এখন ব্র্যাকেট আসছে, ব্র্যাকেট মানে অ্যান্ড করবা, করে দাও। এবার আর এবার অ্যান্ড করলে একটা এবার লেখা যাবে, এবার আর বি অ্যান্ড করলে হবে এবার বি, এই এবার আর বিবার অ্যান্ড করলে হবে এবার বিবার, আর বিবার আর বি অ্যান্ড করলে হবে বিবার বি। তো বিবার বি এর মান কত? 0, তার মানে ওই অংশটা বাদ। এখানেও এবার আছে, এখানেও এবার আছে, এখানেও এবার আছে। এই তিনটা থেকে আমি কি কমন নিতে পারি? এবার কমন নিতে পারি। এখানে যদি এবার কমন যায় তাহলে কি থাকলো? 1। এখানে যদি এবার কমন যায় তাহলে কি থাকলো? বি। এখানে যদি এবার কমন চলে আসে তাহলে কি থাকলো? বিবার।
নাম্বার, আর এটা তো 0 হয়ে গেছে, এটা বাদ। এতটুকু অংশের মান তোমাদের আর বলতে হবে না, কত হবে? 1 হবে। কেন 1 হবে? এই যে অর অপারেশন আছে এবং একটা মান 1 আছে, তাহলে সম্পূর্ণ অংশের মান কত হবে? 1 হবে। আর এবার আর 1 যদি আমরা অ্যান্ড করি তাহলে অ্যান্সার আমরা কি পাবো এবার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিরে, বোঝা গেছে? তাহলে দেখো, আমরা যদি জাস্ট এই জায়গায় একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে পরবর্তী সমাধানটা কিন্তু আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আর যদি তোমরা আগে ব্র্যাকেট বা অ্যান্ড করে দাও তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাইতে পারে, অনেক সময় অ্যান্সার নাও মিলতে পারে, অনেক সময় তুমি নিজেও ভুল করে ফেলতে পারো। এজন্য স্পষ্টভাবে মনে রাখবেন যে যখন ব্র্যাকেট আর কমপ্লিমেন্ট একই সাথে থাকবে তখন আমরা কোন অংশের কাজটা আগে করব? কমপ্লিমেন্ট যে অংশটা আছে সেই কমপ্লিমেন্ট অংশের কাজটা আমাদেরকে আগে সমাধান করতে হবে, এর অ্যান্সারটা আমরা খুব দ্রুত পেয়ে যাব। তো এই টাইপটাও তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলেন। আর যদি এই টাইপটা বুঝতে পারো তাহলে ফাংশন সরলীকরণের এই যে বিস্তৃত একটা বিষয় যেটা আমরা মাসের পর মাস শিখতে থাকি তারপরও সহজে অ্যান্সার করতে পারি না, সেই বিষয়টা কিন্তু আমরা আজকে জাস্ট 30 মিনিটের একটা লাইভ ক্লাসে একদম ইজি, আমি হয়তো বলতে পারি যে এর থেকে সহজভাবে হয়তো শেখানোর নিয়ম আমার কাছে নাই, অন্য কারো কাছে থাকতে পারে, বাট আমার কাছে এর থেকে সহজভাবে ফাংশন সরলীকরণের এত বিস্তৃত একটা বিষয়কে গুছাই নিয়ে আসে এক জায়গায় করে দেয়া, এর থেকে সহজ নিয়ম আমার কাছে নাই। কারো কাছে যদি থাকে তাহলে আমাকে সেটা দিবেন, আমি স্টুডেন্টদের পড়াবো সেটা, ঠিক আছে? তো এই বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছেন। তো ক্লিয়ার হয়ে গেলে আমরা ফাংশন সরলীকরণের পুরো বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার হয়ে নিলাম। তো ফাংশন সরলীকরণ যে আমরা শিখলাম, এটা কেন শিখলাম? এটা কি আমরা মজা করার জন্য শিখলাম, নাকি টাইম পাস করার জন্য শিখলাম, নাকি এটা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে? তো আমরা এখন সেই বিষয়টা দেখব। আমরা একটু দেখি যে এই অংশ থেকে বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোনো কোশ্চেন আসছে কিনা। অবশ্যই আসার কথা। আচ্ছা, এটা 1 মিনিট তোমরা ওয়েট করো, আমি আমার লেকচার শিটটা পাচ্ছি না, আমি একটু শিটটা নিয়ে আসি, ওখান থেকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করাই দিচ্ছি। 1 মিনিট আপনারা একটু লাইভে ওয়েট করেন, আমি জাস্ট শিটটা নিয়ে আসতেছি। আচ্ছা দেখো, খেয়াল করো, আমি আইসিটি বস বই যেটা আমাদের আছে সেই আইসিটি বস বই থেকে তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা কোশ্চেনগুলো সমাধান করো। যে বিশেষ করে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় করতেছো, যে রাজশাহীর জন্য কি পড়বো, রাজশাহীর জন্য কি ইম্পর্টেন্ট, তারা খেয়াল করো। দেখো, বিগত বছরে সরলীকরণ থেকে কিন্তু 2টা কোশ্চেন আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, তো সমাধান করো। দেখো, এখানে একটা দেয়া আছে হচ্ছে এই যে ফাংশনটা, এখানে বলা আছে এক্স ওয়াই জেড, এরপর বলা আছে এক্স বার ওয়াই জেড, এরপরে বলা আছে এক্স ওয়াই বার জেড, এরপরে বলা আছে এক্স বার ওয়াই বার জেড। এই যে ফাংশন, এই ফাংশনটা সরলীকৃত মান তোমার কাছে জানতে চাইছে। এই কোশ্চেনটা কোথায় আসছিল? এই কোশ্চেনটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 19-20 সালে, ঠিক আছে? তো ফাংশন সরলীকরণ থেকে কিন্তু কোশ্চেন আসে, শুধু রাজশাহীতে না, আরও কয়েক জায়গায় আসে। কিন্তু এবার তো পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা ভিন্ন রকম, তাই না? এর আগে আমাদের আইসিটিতে মার্কস ছিল 5 মার্ক, কোথাও ছিল 10 মার্ক, তো সেক্ষেত্রে একটা আসছে। কিন্তু আমাদের তো এবার মার্কস অনেক বেশি, 25 নাম্বার, সেক্ষেত্রে এবার আসার একটা তো সম্ভাবনা আছে বা একটারও বেশি আসতে পারে। আর এই ফাংশন সরলীকরণগুলো জানলে তোমার অনেক বিষয়গুলো ইজি হয়ে যাবে তোমার কাছে, লজিক গেটের। তো এটা একটু দ্রুত সমাধান করে দাও। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে অ্যান্সারটা কী হবে বলেন? 57 বাজে 58 এর মধ্যে অ্যান্সারগুলো বলে দাও। 9:58 এর মধ্যে তোমাদের অ্যান্সারগুলো প্লেস করে দাও।
আচ্ছা, রুজেল ইসলাম বলছো জেড, জাকির হোসেন বলছো জেড, শায়লা খান বলছেন এক্স ওয়াই জেড, ধরি এক্স ওয়াই জেড, তাই না? কে শায়লা খান ভালোভাবে সমাধান করেন, এক্স ওয়াই জেড হবে কি? আনোয়ারুল হক বলছো জেড। বাকি যারা আছো দ্রুত সমাধান করো। শুধু শুধু ক্লাস করলে হবে না, ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করো। এখন যে ক্লাসগুলো করতেছো বা যে বিষয়গুলো পড়তেছো সেটা এমনভাবে পড়ো যেন এটা পরীক্ষার আগে তোমাকে আর খুব একটা বেশি এটাতে সময় দিতে না হয়, কারণ পরীক্ষা কিন্তু চলে আসছে, পরবর্তীতে কিন্তু আর পড়ার সময় পাবা না। তুমি যদি এখন এইভাবে পড়ো যে এটা হ্যাঁ ঠিক আছে এটা পড়লাম বুঝতেছি না বা হইতেছে না, এখন পরে পড়ে নেবে, এই পরে পড়ার সময়টা কিন্তু আর পরে থাকবে না, তাই না? তাহলে এখন পড়াশোনা যেটাই করতেছো সেটা লাইভ ক্লাসে হোক বা নিজে থেকে হোক, বই পড়ে হোক, যেখান থেকে পড়তেছো, যে টপিকটাই পড়তেছো সেটা এমনভাবে পড়ো যেন বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে বা পরীক্ষার 2-4 দিন আগে তুমি জাস্ট একটু রিভিশন দিলেই তোমার বিষয়টা আবার আয়ত্তে চলে আসে, তখন যেন আর ওই বসে 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 একদম পড়তে না হয়, তাই না? এই জন্য যে ক্লাসগুলো এখন হবে লাইভ ক্লাস, যে যারাই পার্টিসিপেট করতেছো সেটা 10 জন করো, 20 জন, 50 জন, যারাই করো তাদেরকে আমি বলবো যে ক্লাসগুলো এফেক্টিভলি করো। এফেক্টিভলি কীরকম? শুধু ওই মোবাইল নিয়ে বসে থাকে না, খাতা নাও সাথে, ক্লাসের সাথে সাথে নোট করো, টিচার কি জানতে চাচ্ছে সেটা রেসপন্স করো, জানলে বলো জানি, না জানলে বলো জানি না, ভাইয়া বুঝাই দেন, ভাইয়া বলেন, এভাবে তাদের কাছ থেকে আদায় করে নাও, তাহলে এটা হবে তোমাদের জন্য এফেক্টিভ শেখা। বুঝতে পারছেন? সময় কম, এখন যে যত বুদ্ধিমানের কাজ করবেন সে তত সুফল পাবেন, ঠিক আছে? এর আগে কি করছেন সেটা কিন্তু এখন আর ফ্যাক্ট করবে না। তাহলে অ্যান্সার ম্যাক্সিমাম আসে জেড, বাকি 2-1টা আলাদা অ্যান্সার আসে, তো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো এটা কিন্তু খুবই ইজি একটা সমাধান বা সরলীকরণ দিছে। এখানে না আছে ব্র্যাকেট, না আছে কমপ্লিমেন্ট, না আছে অন্য কিছু। তো যখন ব্র্যাকেট থাকবে না, কমপ্লিমেন্টও থাকবে না, এরকম সিম্পলি তোমাকে একটা ফাংশন দিবে, তখন তোমাকে দেখতে হবে যে প্রথমে এদের মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, তারপরে দেখতে হবে যে এগুলাকে আমি যে উপপাদ্যগুলো শিখছি সেই উপপাদ্যগুলার কোনোটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, বা এগুলার কোনো একটা অংশ সমান আমি অন্য কোনো কিছু লিখতে পারি কিনা। হয়তো দেখা যাচ্ছে এটা যেভাবে আছে এভাবে কোনো কিছু করা যাচ্ছে না, কিন্তু এটা সমান আমি অন্য কোনো একটা লিখতে পারি, সেটা লিখলে আমি কোনো কিছু কমন নিতে পারতেছি। যেমন এই যে এ এক্স আর বি দিয়ে কোনো কিছু হচ্ছে না, তখন তুমি চেষ্টা করবা যে এ এক্স আর বি এর জায়গায় তুমি এটা লিখে যে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা সেটা দেখার। বুঝতে পারছি? তো আমি প্রথম স্টেপটা দেখবো কমন যায় কিনা, দ্বিতীয় স্টেপে দেখবো কোনো উপপাদ্যে পড়ে কিনা, তৃতীয় স্টেপে আমি দেখবো যে এগুলার কোনো একটা অংশকে ভাঙ্গায় বা এই অংশের পরিবর্তে অন্য অংশ লেখা যায় কিনা। তো আমি কমন নেওয়ার বিষয়টা আগে দেখি যে যায় কিনা, যদি যায় তাহলে ওটাই, না গেলে পরেরগুলা। তাহলে দেখো এই প্রথম 2টা অংশের এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে, তার মানে এই 2টা অংশে আমরা ওয়াই জেড অংশটা কমন নিতে পারি। পরের অংশে দেখো এখানে ওয়াই বার জেড আছে, এখানেও ওয়াই বার জেড আছে, তার মানে এই 2টা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? ওয়াই বার জেড কমন নিতে পারি। তো এখানে যেহেতু স্পষ্টত কমন যাচ্ছে তোমরা কমন নিয়ে নাও। তাহলে ওয়াই জেড কমন গেলে এখানে থাকতেছে এক্স, আর এদিকে থাকতেছে হচ্ছে এক্স বার। এখানে ওয়াই বার জেড কমন গেলে এখানে থাকতেছে হচ্ছে এক্স, আর এদিকে থাকতেছে হচ্ছে এক্স বার। আচ্ছা বলো দেখি এক্স এক্স বারের মান কত হবে? 1 হবে। তাহলে এখানেও কত হবে? 1। এই যে এ অর এ বারের মান কত? 1। তাহলে এক্স অর এক্স বারের মানও কত হবে? 1। তাহলে ওয়াই জেড আর 1 অ্যান্ড করলে কি পাবো? ওয়াই জেড। আর এখানে ওয়াই বার আর জেড অ্যান্ড করলে কি পাবো? ওয়াই বার জেড। আবার দেখো এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তাহলে 2টা অংশ থেকে কি কমন আসবে? জেড। জেড কমন আসলে এখানে কি থাকতেছে? ওয়াই, আর এদিকে কি থাকতেছে? ওয়াই বার। তাহলে ওয়াই অর ওয়াই বার সমানও কত হবে? 1 হবে। কেন 1 হবে? এই যে এ অর এ বার সমান হচ্ছে কত? 1। তাহলে ওয়াই অর ওয়াই বার সমানও হবে কত? 1। তাহলে জেড আর 1 অ্যান্ড করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে জেড। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি জেড। যারা জেড অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা সঠিক আছে, এবং এই কোশ্চেনটা বিগত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরলীকরণ থেকে আরও একটা কোশ্চেন ছিল, সেটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও সমাধান করো। তো সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এক্স অর ওয়াই, আর ছিল হচ্ছে এক্স বার অর ওয়াই। এর মানটা জানতে চাইছে, এটা সমাধান করো। এটা সমাধান করার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এবং এই যে বুলিয়ান বীজগণিতের যে এত একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশটা কিন্তু আমরা আজকে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বুঝে কিন্তু শেষ করে নিলাম। এখন এটা থেকে তোমরা কত ভালোভাবে অ্যান্সার করতে পারবা বা বিষয়গুলো পরীক্ষার আগে পর্যন্ত কত ভালোভাবে মনে রাখতে পারবা, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের প্র্যাকটিসের উপর। প্র্যাকটিসের জন্য আমি বলবো যে আমাদের যে আইসিটি বস বই আছে, সেই আইসিটি বস বইয়ের কত পৃষ্ঠা আমি পৃষ্ঠা সহ বলে দিচ্ছি। যারা আইসিটি বস বইটা কালেক্ট করছো তাদেরকে আমি পৃষ্ঠা সহ বলে দিচ্ছি, তোমরা সেই পৃষ্ঠাতে গেলে দেখবা যে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে সরলীকরণ সম্পর্কিত। আমি পৃষ্ঠা বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে
72 পৃষ্ঠায়, এই যে 72 পৃষ্ঠায় তোমাদের সরলীকরণের এই যে বিস্তৃত বিষয় অনেকগুলো সমাধান করে দেয়া আছে, আর কিছু এই যে তোমাদের কাজ দেয়া আছে যেগুলো তোমাদের নিজে প্র্যাকটিস করতে বলছে, সেগুলোর পাশে অ্যান্সার দেয়া আছে। তুমি প্রথমে সমাধান করে মিলাবা যে তোমাদের যে এখানে অ্যান্সার দেয়া আছে সেই অ্যান্সারগুলোর সাথে মিলে কিনা। এগুলা মোটামুটি প্র্যাকটিস করলেই তুমি সকল ধরনের সরলীকরণের অ্যান্সারগুলো পায়ে যাবা। চাইলে তো 100টাও দেয়া যাইতো বইয়ে, কিন্তু আমরা সেগুলাই দিছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলা যদি তুমি সমাধান করতে পারো তাহলে তুমি সবই পড়বা, কারণ আমি বুঝাইছি তোমাদের যে আমি প্রতিটা আলাদা আলাদাভাবে তোমাদের শেখাবো না, আমি তোমাদেরকে নিয়ম শিখাই দিব। ওই নিয়মে 100টা আসুক 1000টা আসুক তুমি কিন্তু সমাধান করতে পারবা। তো 10টা শিখে যদি আমি 1000টা সমাধান করতে পারি তাহলে তো সেটাই ভালো হবে, তাই না? তো এটারও অ্যান্সার তোমরা দিয়ে দিছো, এটার অ্যান্সার দিছো ওয়াই। তো আমরা একটু সমাধান করে দেখি ওয়াই আসে কিনা। তো ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে কি করতে হয় বলো দেখি, যারা অ্যান্সার বের করছো তারা ব্র্যাকেট থাকলে কি করতে হয় বলো দেখি, ব্র্যাকেট থাকলে কি করতে হবে বলেন। এখানে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে কি করতে হবে? তাসনিম রহমত বলছে অ্যান্ড করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এই বিষয়গুলো। ব্র্যাকেট থাকলে তাদের মধ্যে অ্যান্ড করব। তাহলে এক্স আর এক্স বার অ্যান্ড করলে পাবো এক্স অ্যান্ড এক্স বার, এক্স আর ওয়াই অ্যান্ড করলে পাবো এক্স ওয়াই, ওয়াই বার এক্স বার অ্যান্ড করলে পাবো এক্স বার ওয়াই, ওয়াই আর ওয়াই অ্যান্ড করলে কি পাবো? ওয়াই পাবো। এক্স এক্স বারের মান কত বলো দেখি? 0। এই যে এ অ্যান্ড এ বারের মান কত? 0। তাহলে এক্স অ্যান্ড এক্স বারের মান 0। যেহেতু এটা 0 তাহলে বাদ। আমি দেখি অপর অংশে কি করা যায়। তো এই অপর 3টা অংশ থেকে দেখো ওয়াই কমন যায়। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে 3টা অংশ থেকে ওয়াই কমন নাও। এখান থেকে ওয়াই কমন গেলে থাকবে এক্স, এখান থেকে ওয়াই কমন গেলে থাকবে এক্স বার, এখান থেকে ওয়াই কমন গেলে থাকবে 1। তাহলে এই অংশটার মান কত হবে বলো দেখি? 1 হবে। কেন? এই যে অর অপারেশন আছে এবং একটা মান 1 আছে, তাহলে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে ওয়াই আর 1 যদি আমরা অ্যান্ড করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াই। তাহলে দেখো 21 সালে একই ইউনিটে বিগত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সরলীকরণ অংশ থেকেই কিন্তু 2টা কোশ্চেন আসছে। তো এবারও যে আসবে না এমনটা কিন্তু বলা যায় না। আসুক না আসুক, যেহেতু টপিকটা গুরুত্বপূর্ণ এজন্য আমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে হবে যেন আসলে আমরা সেটা সমাধান করতে পারি। তাহলে ফাংশন সরলীকরণের বিষয়বস্তুটা আমরা এখান থেকে শেষ করে নিলাম। তোমাদের কাজ থাকলো যে জায়গায় পাও, সেটা আইসিটি বস বইয়ে পাও, আমার লেকচার শিটে পাও, আদার্স তোমরা যে সহায়ক বই কিনছো সেখানে পাও, অথবা তোমার যে বোর্ড বই আছে পাঠ্য বই এইচএসসি সিলেবাসের সেখানেও কিন্তু কিছু সরলীকরণ দেওয়া আছে। যেখান থেকে পাও অন্ততপক্ষে 5টা 10টা 20টা সরলীকরণ আজকে বা কালকের মধ্যে সমাধান করার চেষ্টা করবা। তাতে বিষয়টা তোমার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তখন তুমি আরও সহজেই কিন্তু এগুলার যে অ্যান্সার সেগুলো দ্রুততম সময়ের মাধ্যমে তুমি নির্ণয় করতে পারবা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসের বিষয়ে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। প্রতিটা ক্লাসেই আমরা কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। তুমি ক্লাসে উপস্থিত থাকা মানেই তুমি মনে করবা যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেক ধাপ প্রস্তুতি বাড়ে গেল, বা একটা অন্ততপক্ষে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আমার কিন্তু চলে আসলো। ঠিক আছে? এই কারণে প্রতিটা লাইভ ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবে, সেটা আইসিটি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, জিকে হোক, যে ধরনের লাইভ ক্লাসই আমাদের গ্রুপ থেকে বা প্ল্যাটফর্ম থেকে নেওয়া হচ্ছে সকল লাইভ ক্লাসেই তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবে। আর একটা বিষয় কি বললাম, যে লাইভ ক্লাসটাতে যেহেতু তুমি সময় স্পেন্ড করে করতেছো, এক্ষেত্রে একটু এফেক্টিভলি করার চেষ্টা করবা। কীরকম? সেক্ষেত্রে তোমাকে খাতা কলম নিয়ে বিষয়টা নোট করতে হবে। কিছু জানা না থাকলে টিচারকে জিজ্ঞেস করতে হবে। আর যদি এখন নোট করে রাখো তাহলে পরীক্ষার আগে তোমার সুবিধা হবে। এখন কিন্তু আর পরীক্ষা 2 মাস 4 মাস নাই যে এই টিউটোরিয়ালগুলো তো গ্রুপে রেকর্ডেড থাকতেছে, আমি পরে আবার আরেকবার দেখে নিয়ে বিষয়টা রিভিশন করে নেব। তা কিন্তু হবে না। কেন হবে না? কারণ লাইভ ক্লাস মানে এখানে ক্লাসের ফাঁকে বিভিন্ন কথা হবে, যে কথাগুলো হয়তো তোমার এখন প্রয়োজন থাকলেও পরে আর প্রয়োজন নাই, তাই না? সেক্ষেত্রে তুমি এখানে 1 ঘন্টার লাইভ ক্লাসটা যদি তুমি নোট করে নাও তাহলে পরবর্তীতে কিন্তু এই লাইভ ক্লাসটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বা 15-20 মিনিটের মধ্যেই কিন্তু তুমি পুরো বিষয়গুলো শিখে সমাধান করে ফেলতে পারবে। এই কারণে অবশ্যই নোটগুলো করে নিবা। এই হচ্ছে তোমাদের ক্লাসের বিষয়। আর ক্লাসের রুটিনটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। আমরা আবার শনিবার থেকে 1 সপ্তাহের একটা রুটিন দিয়ে দিব। সেই 1 সপ্তাহের রুটিন অনুযায়ী তোমরা আবার ক্লাসে অংশগ্রহণ করবা। আর আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসগুলো তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করো। অন্ততপক্ষে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে আমরা ভালো একটা কিছু দিতে পারবো আর কি, এই প্রত্যাশায়। আর যারা তোমরা আইসিটি পেইড ব্যাচে ভর্তি হইতে চাও বা আমাদের যে কোনো যে পেইড অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলোর কোনো একটাতে যদি তোমরা অ্যাডমিট হইতে চাও তাহলে এই পেজের মেসেজ সেকশনে তোমরা মেসেজ করতে পারো, অথবা আমার যে ফেসবুক আইডি দ্বারা গ্রুপে পোস্ট করা হয় সেই আইডিতে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আগামী ক্লাসে আবার দেখা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।